হ্যালো, শুভ দ্বীপ্রহর। আমাদের আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা হবে, যেটা আমি আমার স্টুডেন্টদের আমি বলেওছি যে অ্যানথ্রোপোলজি অপশনাল সাবজেক্ট। WBCS-এর এবারে আমাদের পেপার 1 এবং পেপার 2 দুটো পেপারে অ্যানথ্রোপোলজি অপশনালের যেসব প্রশ্ন এসেছে ওগুলোর পর্যালোচনা। তো আমি প্রথমে আমার বিলাভেড স্টুডেন্টসদের একটা কথা বলতে চাই যে পেপার 1-এর গ্রুপ এ থেকে তোমাকে 3টে প্রশ্ন যে করতে হবে এবং গ্রুপ বি থেকে 3টে প্রশ্ন করতে হবে, গ্রুপ সি থেকে 2টো, আবার পেপার 2তেও প্রশ্ন করতে হবে। টোটাল ডেসক্রিপটিভ। অপশনাল মানে হচ্ছে ডেসক্রিপটিভ, বিশ্লেষণের পর বিশ্লেষণ আছে, যেটার জন্যে আমাদের যে বিভিন্ন প্রোগ্রাম থাকে এবং টাইম স্লট থাকে, তো ওটা 1.5 ঘন্টা খুবই কম হয়ে যায়। তাই বিস্তারিত আলোচনা এখানে সম্ভব না। আমি চেষ্টা করব যতটা তোমাদের ধারণা দেওয়া যায় যে WBCS অপশনাল অ্যানথ্রোপোলজিতে ঠিক কীরকম প্রশ্ন এসেছে এবং তার উত্তর ঠিক কীরকম হতে পারে। যেমন গ্রুপ এ 1 এসেছে ব্রিফলি ডিসকাস দ্য নিউট্রাল থিওরি অফ মলিকিউলার এভলিউশন, 10 নম্বর। তারপর আছে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ মলিকুলার এভলিউশন, 10। তারপরে ডিসকাস দ্য বেসিস অফ নিউট্রাল থিওরি অফ মলিকুলার এভলিউশন। দেখো, নাম্বার 1 ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি আর বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি থেকে প্রশ্নটা আছে এবং এটা ইন্টারেস্টিং প্রশ্ন এবং একটা এক্সপেক্টেড প্রশ্ন, কারণ হিউম্যান ইভলিউশন, ফসিল ম্যান ইভলিউশন থিওরি থেকে আমরা আশা করেছিলাম হয়তো একটা প্রশ্ন আমরা পেতে পারি, স্টুডেন্টরা পেতে পারে এবং পেয়েওছি। নিউট্রাল থিওরি অফ মলিকুলার ইভলিউশন ব্যাপারটা কি, জাস্ট অল্প করে বোঝার চেষ্টা করো যে মোটু কিমুরা বায়োলজিক্যাল একজন বায়োলজিস্ট, জাপানিজ বায়োলজিস্ট, নাম মোটু, MOTO, মোটু কিমুরা। তিনি কিন্তু প্রথম এই নিউট্রাল থিওরি অফ মলিকুলার এভলিউশনটা দিয়েছেন ইন দ্য ইয়ার 1968. That means Motu Kimura, a Japanese biologist, has given the theory of neutral theory of molecular evolution. After that, J.L. King and T.H. Jukes have given this theory in the year 1969. 1969 সালে তারপরে মোটু কিমুরার পর J.L. King and T.H. Jukes তারা ইন্ডিপেন্ডেন্টলি এই থিওরি দিয়েছেন। প্রথমে জাপানিজ বায়োলজিস্ট মোটু কিমুরা দিয়েছেন। নিউট্রাল থিওরি অফ মলিকুলার এভলিউশন ব্যাপারটা কি ব্যাপার? কিছুটা ডারউইনের ন্যাচারাল সিলেকশন থিওরিকে কিছুটা চ্যালেঞ্জ করা হয়েছে। কীরকম? অ্যাকর্ডিং টু দিস থিওরি, evolutionary changes take place at molecular level due to random genetic drift of mutant alleles. Again I am telling, according to the neutral theory of molecular evolution, a neutral theory of molecular evolution এর যে কথা, তাতে কি বলেছে? Maximum evolutionary changes take place at molecular level due to random genetic drift of mutant alleles. সোজা কথায় মলিকুলার লেভেল, DNA লেভেলে পরিবর্তন হয়। তার মানে এই পরিবর্তনের পেছনে ন্যাচারাল সিলেকশন ইজ নট রেসপন্সিবল। মিউট্যান্ট অ্যালিল হচ্ছে রেজাল্ট অফ মিউটেশন, মিউটেশনের ফলেই কিন্তু মিউট্যান্ট অ্যালিল চলে আসে। এই থিওরি। প্রশ্ন হচ্ছে, তাহলে কি দে হ্যাভ ডিনাইড দ্য থিওরি অফ ন্যাচারাল সিলেকশন? ওরা কি ন্যাচারাল সিলেকশনের থিওরিকে ডিনাই করেছে? তা না, তারা কমপ্লিটলি ন্যাচারাল সিলেকশনের থিওরিকে ডিনাই করেনি।
ওদের বক্তব্য ন্যাচারাল সিলেকশন অনেক ক্ষেত্রে ফেনোটিপিক ইভলিউশন, ফেনোটিপিক চেঞ্জের জন্য রেসপন্সিবল হতে পারে, কিন্তু মূলত যে চেঞ্জেসটা স্পিসিসের মধ্যে হয়, বিভিন্ন স্পিসিস উইদিন দ্য স্পিসিস অর অ্যামাং দ্য স্পিসিস হয় ডিউ টু জেনেটিক ড্রিফট, নট বাই ন্যাচারাল সিলেকশন। ফেনোটিপিক চেঞ্জেসের জন্য ন্যাচারাল সিলেকশন দায়ী হতে পারে। কিছু স্কলার এটা বলতে চায় যে ন্যাচারাল সিলেকশন মে বি অফ টু টাইপস, যে প্রাকৃতিক নির্বাচন আমরা ছোটোবেলায় স্কুল লাইফেও পড়েছি, ডারউইনের অর্গানিক ইভলিউশন থিওরি, ন্যাচারাল সিলেকশন। ন্যাচারাল সিলেকশন মে বি অফ টু টাইপস, নাম্বার ওয়ান পিউরিফাইং সিলেকশন অ্যান্ড নাম্বার টু পজিটিভ সিলেকশন। কি বললাম? ন্যাচারাল সিলেকশন মে বি অফ টু টাইপস, নাম্বার ওয়ান পিউরিফাইং সিলেকশন এবং নাম্বার টু পজিটিভ সিলেকশন। পিউরিফাইং সিলেকশন কি করে? যে হার্মফুল মিউটেশনকে এলিমিনেট করতে চায় তাদের মতে, যে অ্যাকর্ডিং টু দেম পিউরিফাইং সিলেকশন কি করে? এলিমিনেটস হার্মফুল মিউটেশন, হার্মফুল মিউটেশনকে এলিমিনেট করে। আর পজিটিভ সিলেকশন অ্যাডভান্টেজিয়াস মিউটেশনকে ফেভার করে দেয়। তাহলে সোজা কথায়, খুব অল্প কথায় যদি আমি বলি, আমাকে এই নিউট্রাল থিওরি অফ মলিকুলার ইভলিউশন, যেটা মূলত জেনেটিক ড্রিফট এবং মিউটেশন কেন্দ্রিক, এইভাবে কিন্তু বুঝতে হবে। এখন এই যে এখানে বলেছে বি, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ মলিকুলার ইভলিউশন, এখানে কিন্তু মলিকুলার ইভলিউশন মানে ওই যে চেঞ্জেস এট মলিকুলার লেভেল, ডিএনএ লেভেল, এখানে কিন্তু জেনেটিক ড্রিফটের জন্য হতে পারে, এখানে জেনেটিক ক্রোমোজোমাল রিকম্বিনেশনের জন্য হতে পারে, এখানে মিউটেশনের জন্য হতে পারে। এই সব লেভেল দিয়ে কিন্তু মলিকুলার ইভলিউশন হয়। যেমন জেনেটিক ড্রিফট একটা লেভেল অবশ্যই, এবং আমি যখন ক্লাসে পড়াতাম তখন আমি জেনেটিক ড্রিফট বুঝিয়েছিলাম কীভাবে হয়। যেমন ধরা যাক দুটো আইল্যান্ড রয়েছে, এই আইল্যান্ড এ এবং আইল্যান্ড বি। খুব সহজভাবে বোঝার চেষ্টা করো। একটা আইল্যান্ডে 100 জন আছে, যাদের ধরো ম্যাক্সিমাম প্রায় ধরো 40-50 জনের ব্লাড গ্রুপ বি পজিটিভ, তারপরে বাকি 40 জন ও পজিটিভ, মানে 40-40 প্রায় বি পজিটিভ আর ও পজিটিভ। আর 20 জনের ধরো 10 জনের হচ্ছে ও নেগেটিভ আর 10 জনের এ পজিটিভ, এই কম্বিনেশন। আর একটা আইল্যান্ডে দেখা গেল সেখানে ও পজিটিভ ব্লাড গ্রুপ 50, বি পজিটিভ 40 এবং বি নেগেটিভ আছে কিছু জনের রিমেনিং পার্ট, আর ও নেগেটিভ আছে, এ জিনটা নেই। এখন বলা হচ্ছে জেনেটিক ড্রিফট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট, ইট ইজ লস অফ জিনস অর ফিক্সেশন অফ জিনস। বোথ লস অফ জিনস অ্যান্ড ফিক্সেশন অফ জিনস আর রেসপন্সিবল ফর দ্য এমার্জেন্স অফ নিউ ট্রেড। নতুন যদি ফিক্সেশন অফ জিনস হয় বা লস অফ জিনস হয়, তাহলে একটা নিউ এভলিউশনারি ট্রেট আমরা পেতে পারি। দেখা গেল কোনো কারণে, হতে পারে সুনামি বা হতে পারে কোনো কারণে ইকোলজিক্যাল ডিজাস্টারে, ওই যে 10 জনের এ পজিটিভ ব্লাড গ্রুপ ছিল ওই আইল্যান্ডে, তারা হারিয়ে গেল এবং তার মধ্যে 5 জন কোথাও চলে গেল, 5 জন কোনো রকমে ভাসতে ভাসতে এদিক ওদিক করে ওই আইল্যান্ডে এলো যেখানে এ জিনটা ছিলই না। তাহলে একটা জায়গায় হলো লস অফ এ জিন, আর একটা জায়গায় হলো ফিক্সেশন অফ এ জিন। লস অফ এ জিন অ্যান্ড ফিক্সেশন অফ এ জিন, এই বোথ লস অফ এ জিন অ্যান্ড ফিক্সেশন অফ এ জিন, এখান থেকে কিন্তু একটা মলিকুলার ইভলিউশন চলে আসতে পারে। তাহলে এই যে আমরা বলছি নিউট্রাল থিওরি অফ মলিকুলার ইভলিউশনের মূল জায়গাটাই হচ্ছে মলিকুলার লেভেলে পরিবর্তন হয়। এবং ডিসকাস দ্য বেসিস অফ নিউট্রাল থিওরি অফ মলিকুলার ইভলিউশন, বেসিসটা হচ্ছে কিন্তু জেনেটিক ড্রিফট অ্যান্ড মিউটেশন। তাহলে আমাকে জেনেটিক ড্রিফটটা আমি বলবো, আমি মিউটেশনটাও বলবো, যেটা মোটু কিমুরার বক্তব্য দিয়েই আমরা এই প্রশ্নটা শেষ করব। আমি প্রথমেই একটা কথা বলে দিই, এখানে 1.5 ঘন্টার সময়ের মধ্যে কিন্তু বিস্তারিত ডিসকাশন প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে হয় না, হয়তো সময়টা অনেক কম হয়ে যাবে। নাম্বার টু দেখো, রাইট ইন ব্রিফ দ্য ডেফিনেশন, এইমস অ্যান্ড স্কোপস অফ ডেভেলপমেন্ট অ্যানথ্রোপোলজি। Number 2A, write in brief the definition, aims
and scopes of development anthropology. B. What are the specific role of anthropologists in the implementation of the development plans? C. Discuss in brief the role of anthropologists in the tribal rural development program. ভারী সুন্দর প্রশ্ন, সাজানো প্রশ্ন, যাকে বলে একদম মারের বল। ব্যাটসম্যান এগিয়ে গিয়ে একদম সোজাসুজি বলে হিট করতে পারে এবং ঠিক মতো ঠিকঠাক লিখতে পারলে সুন্দর লেখা হবে। এক্সপেক্টেড প্রশ্ন, একের প্রশ্নটা অবশ্যই এক্সপেক্টেড ছিল। নাম্বার 2 এক্সপেক্টেড প্রশ্ন। দেখো, ডেফিনেশন, এইমস অ্যান্ড স্কোপস অফ ডেভেলপমেন্ট অ্যানথ্রোপোলজি। এখানে একটা কথা বলে দিই, ডেভেলপমেন্ট অ্যানথ্রোপোলজি, অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজি, অ্যাকশন অ্যানথ্রোপোলজি, এটা বেসিক্যালি পেপার 2তে পড়ে, কিন্তু একটা ট্রেন্ড দেখছি কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে যে পেপার 2 প্রশ্ন পেপার 1-এ আসছে। তাতে স্টুডেন্টদের চিন্তিত হয়ে পড়ার কোনো কারণ নেই, কারণ যে পারে সে আপনি পারে সে ফুল ফোটাতে। সুতরাং তুমি যদি দুটোই পেপারই পড়ে থাকো, একই দিনে যদি দুটো দিতে হয়, তোমার অসুবিধাটা কোথায়? প্রবলেম কিছু নেই। ডেভেলপমেন্ট অ্যানথ্রোপোলজির ব্যাপারটা হচ্ছে, এইখানে অনেকে ভাবে, কেউ কেউ বোঝার চেষ্টা করেছে যে অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজি, বিভিন্ন স্কলার চেষ্টা করেছে টু ট্রাই টু রেফার অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজি অ্যাজ ডেভেলপমেন্ট অ্যানথ্রোপোলজি। অনেকে এটা বলতে চায় যে ডেভেলপমেন্ট অ্যানথ্রোপোলজি অ্যান্ড অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজি সিমিলার ওয়ে, বিষয়টা কাছাকাছি। বাট ডেভেলপমেন্ট অ্যানথ্রোপোলজিতে সোশিও পলিটিক্যাল অ্যাওয়ারনেসটা অনেক বেশি। কি বললাম? ডেভেলপমেন্ট অ্যানথ্রোপোলজিতে সোশিও পলিটিক্যাল অ্যাওয়ারনেসটা বেশি। এবং ডেভেলপমেন্ট অ্যানথ্রোপোলজির তোর দিক থাকতে পারে। একটা হচ্ছে অবজেক্টিভস অফ ডেভেলপমেন্ট, আমার ডেভেলপমেন্টের উদ্দেশ্য কী, আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। একটা তার প্র্যাকটিক্যাল দিক, আর একটা হচ্ছে তার অবজেক্টিভস এবং প্র্যাকটিক্যাল। অবশ্যই এটা অ্যাপ্লিকেশন অফ অ্যানথ্রোপোলজিক্যাল নলেজ ফর দ্য ডেভেলপমেন্ট অফ সোসাইটি, ডেভেলপমেন্ট অফ কমিউনিটি, অবশ্যই অ্যাপ্লিকেশন অফ অ্যানথ্রোপোলজিক্যাল নলেজ। আমি আমার অ্যানথ্রোপোলজিক্যাল নলেজ, অ্যানথ্রোপোলজিক্যাল স্কিলকে কাজে লাগাবো। অ্যানথ্রোপোলজিক্যাল নলেজ এবং অ্যানথ্রোপোলজিক্যাল স্কিলকে কাজে লাগাবো ফর দ্য পারপাস অফ ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট রুরাল, ইট মে বি রুরাল ডেভেলপমেন্ট, কমিউনিটি ডেভেলপমেন্ট, আরবান ডেভেলপমেন্ট, রিজিয়নাল প্ল্যানিং, আরবান প্ল্যানিং, রুরাল প্ল্যানিং। এখানে আমার ডেভেলপমেন্টের উদ্দেশ্য আমি দেখব এবং অবশ্যই একটা অ্যাপ্লিকেশন অফ অ্যানথ্রোপোলজিক্যাল নলেজ ফর দ্য পারপাস অফ ডেভেলপমেন্ট। দিস ডেভেলপমেন্ট কনসিস্টস অফ কমিউনিটি ডেভেলপমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট, আরবান ডেভেলপমেন্ট, রিজিয়নাল প্ল্যানিং। শুধু তাই না, আজকে কিন্তু ডেভেলপমেন্ট অ্যানথ্রোপোলজিস্টদের অনেক ক্ষেত্রেই কাজে লাগানো হচ্ছে, অনেক ক্ষেত্রে। যেমন আমি একটা ডেটা দিই, যেমন তোমার গ্লেন কোচরেন বলে একজন স্কলার, তাকে ওয়ার্ল্ড ব্যাংক একবার ইনভাইট করেছিল, পারহ্যাপস ইন দ্য ইয়ার 1973 এরম হবে, পারহ্যাপস, যতটা আমার মেমোরিতে আমি রিকল করতে পারছি। ওয়ার্ল্ড ব্যাংক হ্যাজ ইনভাইটেড গ্লেন কোচরেন টু রেকমেন্ড দ্য ইউটিলিটিস অফ ডেভেলপমেন্ট অ্যানথ্রোপোলজি। যে ওয়ার্ল্ড ব্যাংক তাকে ডেকেছে যে তুমি একটা রেকমেন্ড করো যে ডেভেলপমেন্ট অ্যানথ্রোপোলজিকে কোন কোন জায়গায় আমি কাজে লাগাবো। এবং সেই জায়গা থেকে আজকে এটা ক্লিয়ার যে ডেভেলপমেন্ট অ্যানথ্রোপোলজিকে অনেক জায়গায় কাজে লাগানো যায়। এবং ইট ইজ ইন্টারেস্টিং টু নোট দ্যাট ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপস হ্যাভ এমপ্লয়েড ডেভেলপমেন্ট অ্যানথ্রোপোলজিস্টস। এবং আজকে মাল্টিপারপাস অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে ডেভেলপমেন্ট অ্যানথ্রোপোলজিস্টকে কাজে লাগানো হচ্ছে, মাল্টিপারপাস। আজকে হিউম্যান রাইটসের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট অ্যানথ্রোপোলজিস্টকে কাজে লাগানো হচ্ছে, পলিসি মেকিংয়ের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট অ্যানথ্রোপোলজিস্টকে কাজে লাগানো হচ্ছে। এবং তোমার রিজিয়নাল প্ল্যানিং, আরবান প্ল্যানিং, কমিউনিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজে লাগানো হচ্ছে। পলিটিক্যাল অ্যাওয়ারনেস, সোশিও পলিটিক্যাল অ্যাওয়ারনেসের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট অ্যানথ্রোপোলজিকে কাজে লাগানো হচ্ছে। ইভেন কর্পোরেট সেক্টর, ইন্ডাস্ট্রি, আজকে কর্পোরেট ওয়ার্ল্ডও তারা ডেভেলপমেন্ট অ্যানথ্রোপোলজিস্টকে কাজে লাগানো হচ্ছে। তার মানে আজকে ডেফিনেশন বলো, এইমস বলো, স্কোপস বলো, বিভিন্ন জায়গায় মাল্টিপারপাস অ্যাক্টিভিটিস এখানে সুযোগ রয়েছে। আজকে অনেকে এটাকে বলে যে অ্যানথ্রোপোলজি ইন অ্যাকশন, ডেভেলপমেন্ট অ্যানথ্রোপোলজি, যেখানে একটা পুরোপুরি একটা অ্যাকশান ওরিয়েন্টেড,
এর উদ্দেশ্য হচ্ছে সোশিও পলিটিক্যাল অ্যাওয়ারনেস বাড়ানো, মানুষের কমিউনিটি ডেভেলপমেন্ট, রিজিয়নাল প্ল্যানিং। প্রত্যেকটা ক্ষেত্রে যে একটা পলিসি ইমপ্লিমেন্ট আমি করছি সব কিছু বুঝে শুনে, সেই জায়গায় আমি ডেভেলপমেন্ট অ্যানথ্রোপোলজিকে কাজে লাগাতে পারি, পরিষ্কারভাবে ডেভেলপমেন্ট অ্যানথ্রোপোলজিকে কাজে লাগাতে পারি। এটা একটা অ্যাকশন ওরিয়েন্টেড অ্যানথ্রোপোলজি। দিস ইজ অ্যাকশন ওরিয়েন্টেড, ইট হ্যাজ প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। Anthropological skill, we need to employ our anthropological skill for the purpose of development. Development মানে any type of development, multi-purpose development তুমি হতে পারো, এবং আমি মানুষের জীবনকে মডিফাই করব, সোশিও ইকোনমিক, পলিটিক্যাল, টেকনোলজিক্যাল পার্ট, পুরো টেকনোলজিক্যাল অ্যাসপেক্ট সব কটাকে আমি মডিফাই করব থ্রু দ্য অ্যাপ্লিকেশন অফ ডেভেলপমেন্ট অ্যানথ্রোপোলজি। এবং এবারে দেখো, what are the scientific role of the anthropologist in the implementation of development plans? ভালো করে প্রশ্ন বুঝে দেখো। You have to understand the question first. The students have to understand the questions first. What are the specific role of the anthropologists in the implementation of the development plans? Specific role কি? অ্যানথ্রোপোলজিক্যাল কতগুলো নির্দিষ্ট মেথোডোলজি আছে। যেমন আমি ক্লাসে পড়ানোর সময় বলেছি যে অ্যানথ্রোপোলজিস্টস নেভার ডিসঅনার ট্র্যাডিশনাল ইন্ডিজিনাস লাইফস্টাইল অ্যান্ড কালচার অফ এনি কমিউনিটি। অ্যানথ্রোপোলজিস্টস নেভার ডিসঅনার ট্র্যাডিশনাল ইন্ডিজিনাস লাইফস্টাইল অফ এনি কমিউনিটি। অ্যাট দ্য সেম টাইম they try to formulate and to implement any community or rural development program, including tribal development program. That is why the anthropologists try to follow the principles of applied anthropology, action anthropology, tribal Panchashil policy, and the policy of sustainable development program. Again, I am telling, anthropologists never dishonor traditional lifestyle of any community, which includes tribal community, rural community, urban community, whatever it may be. At the same time, they try to implement community, tribal or rural development program. That is why they follow the principles of applied anthropology, action anthropology, tribal Panchashil policy, and the policy of sustainable development program. তারা প্রায়োগিক নৃবিজ্ঞানের জ্ঞানকে ফলো করে, তার নীতিগুলোকে ফলো করে, ক্রিয়াত্মক নৃবিজ্ঞানের নীতিকে ফলো করে। ক্লাসে আমি ভালো করে পড়েছি কোনটা অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজি, অ্যাকশন অ্যানথ্রোপোলজি। তারা ফলো করে ট্রাইবাল পঞ্চশীল পলিসি, কারণ ট্রাইবাল পঞ্চশীল পলিসি জওহরলাল নেহরুর, এবং আমরা নৃতত্ত্ব কেন অনেক বিজ্ঞানীরা, অনেক স্কলাররা এটাকে নিয়েছে। এবং অবশ্যই সাস্টেনেবল ডেভেলপমেন্টের একটা মডেল, কারণ সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে যেটা বলা হচ্ছে যে এমন একটা কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট হুইচ উইল বি ইকোলজিক্যালি, ইকোনমিক্যালি অ্যান্ড সোশ্যালি সাস্টেনেবল ফর বোথ প্রেজেন্ট অ্যান্ড ফিউচার জেনারেশন। তুমি এমনই একটা ডেভেলপমেন্ট প্রোগ্রাম নাও যেটা ইকোলজিক্যালি, ইকোনমিক্যালি অ্যান্ড সোশ্যালি সাস্টেনেবল হবে ফর বোথ প্রেজেন্ট অ্যান্ড ফিউচার জেনারেশন। তার মানে স্পেসিফিক রোল হচ্ছে এরা অবশ্যই যে কোনো কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামকে ইমপ্লিমেন্ট করবেই, এবং তাদের অ্যানথ্রোপোলজিক্যাল স্ট্র্যাটেজি ফলো করে। Anthropologists always give importance on felt problem of the people, felt need of the people. সেই অনুযায়ী তারা কাজটা করবে। এবং আজকে এখানেও বলি, এখানে আছে লাস্ট প্রশ্ন, ডিসকাস ইন ব্রিফ দ্য রোল অফ অ্যানথ্রোপোলজিস্ট ইন দ্য ট্রাইবাল রুরাল ডেভেলপমেন্ট। আজকে ট্রাইবাল ডেভেলপমেন্ট, রুরাল ডেভেলপমেন্টের কথা যদি যাই, একটা কথা এখানে পরিষ্কার আমি বলে দিচ্ছি যে ট্রাইবালস আর নট ইন এ পজিশন টু অ্যাকসেপ্ট এনিথিং ফ্রম আউটসাইড
বিকজ অফ দ্যার ট্র্যাডিশনাল ইন্ডিজিনাস লাইফস্টাইল অ্যান্ড কালচার। কি বললাম? দ্য ট্রাইবালস আর নট ইন এ পজিশন টু অ্যাকসেপ্ট এনিথিং ফ্রম আউটসাইড বিকজ অফ দেয়ার ট্র্যাডিশনাল ইন্ডিজিনাস লাইফস্টাইল অ্যান্ড কালচার। উপজাতিরা তুমি দিলেই তারা হুমড়ে খেয়ে নিয়ে নেবে তা নয়। আজকে তুমি যদি একটা জারোয়া বা উঙ্গিদের কোনো ছেলেকে বলো ভাই তোমাকে WBCS প্রিলিম দিতে হবে না, কম্পালসারি দিতে হবে না, অপশনাল দিতে হবে না, ইন্টারভিউ দিতে হবে না, তুমি জাস্ট চেয়ারে বসো আর মাস গেলে মাইনে নাও, ও কান্নাকাটি শুরু করে দেবে। অনেক ট্রাইবই আছে কান্নাকাটি শুরু করে দেবে, ওর কাছে ওই চেয়ারটা চোখের জলের, হাসির না। তাহলে যখন অ্যানথ্রোপোলজিস্টরা ট্রাইবাল রুরাল ডেভেলপমেন্টে কাজ করতে যায় তখন তাকে অ্যানথ্রোপোলজিক্যাল স্ট্র্যাটেজি ফলো করতে হয়, এবং সেখানে আবার ঘুরিয়ে ফিরিয়ে অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজি আসবে, অ্যাকশন অ্যানথ্রোপোলজি আসবে, পঞ্চশীল পলিসি আসবে এবং সাস্টেনেবল ডেভেলপমেন্টের প্রোগ্রাম আসবে। তাছাড়া কতগুলো অ্যাপ্রোচ রয়েছে, যেমন আমরা দেখে নিই, যেমন একটা সময় অ্যানথ্রোপোলজিরা কতগুলো দৃষ্টিকোণকে প্রেফার করতো। যেমন একটা হচ্ছে তোমার রিলিজিয়াস অ্যাপ্রোচ, সোশ্যাল সার্ভিস অ্যাপ্রোচ, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রোচ এবং অ্যানথ্রোপোলজিক্যাল অ্যাপ্রোচ। রিলিজিয়াস অ্যাপ্রোচ মানে খ্রিস্টান মিশনারিজদের রোলের কথা বলা হতো, যে তারা বিভিন্ন ওয়েলফেয়ার প্রোগ্রামকে ইমপ্লিমেন্ট করেছে, অ্যাট দ্য সেম টাইম দে ট্রাই টু স্পিড আপ দ্য প্রসেস অফ কনভার্সনের প্রক্রিয়া জারি রেখেছে, তাই রিলিজিয়াস অ্যাপ্রোচ বলা হয়েছে। সোশ্যাল সার্ভিস অ্যাপ্রোচ আজকে রামকৃষ্ণ মিশন বলো, বিভিন্ন NGO বলো, রোটারি ক্লাব বলো, রেড ক্রস বলো, বিভিন্ন অর্গানাইজেশন যে সমস্ত পরিষেবামূলক বা সেবামূলক কাজগুলো করে। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রোচ কোনটা নেই, যেটা গভর্নমেন্ট ভাবছে, যেমন আজকে আমি যদি বলি কনস্টিটিউশনাল সেফগার্ড ফর শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রোচ। কিন্তু অ্যানথ্রোপোলজিক্যাল অ্যাপ্রোচ যখন হবে ট্রাইবাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টে, তখন আমাকে মাথায় রাখতে হবে অ্যানথ্রোপোলজিস্টরা কী চাইছে। দে হ্যাভ টু ফলো দ্য প্রিন্সিপলস অফ অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজি, অ্যাকশন অ্যানথ্রোপোলজি, পঞ্চশীল পলিসি অ্যান্ড পলিসি অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, বিকজ successful implementation of any community or rural development program depends on local acceptance, environmental viability and sustainability. Again I am telling, successful implementation of any community or tribal development program depends on local acceptance, environmental viability অ্যান্ড সাস্টেনেবিলিটি। তোমার প্রজেক্ট যতই নামি, যতই দামি, যতই ভালো হোক না কেন, স্থানীয় মানুষের কাছে যদি তার গ্রহণযোগ্যতা না থাকে, তুমি সফল হবে না, তুমি সফল হবে না। তাই অ্যানথ্রোপোলজিস্টরা যখন ট্রাইবাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম করতে চায়, তারা যখন ভূমিকা পালন করে, তারা অবশ্যই তাদের প্রিন্সিপালগুলো ফলো করে, অনেক নীতি ফলো করে, মেথড ফলো করে। সেখানে ডেভেলপমেন্ট অ্যানথ্রোপোলজির প্রশ্ন আসবে, সেখানে অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজির প্রশ্ন আসবে, বা অ্যানথ্রোপোলজি ইন অ্যাকশন আসবে, সেখানে অ্যাকশন অ্যানথ্রোপোলজি আসবে, সেখানে ট্রাইবাল পঞ্চশীল পলিসি আসতে পারে, যেখানে সাস্টেনেবল ডেভেলপমেন্টের প্রোগ্রাম আসতে পারে, এবং পাশাপাশি তারা দেখবে যে কোনোভাবেই যেন ট্র্যাডিশনাল লাইফস্টাইল অ্যান্ড ইন্ডিজিনাস কালচার যদি হ্যাম্পার্ড না হয়, বিকজ ট্রাইবালস আর নট ইন এ পজিশন টু অ্যাকসেপ্ট এনিথিং ফ্রম আউটসাইড। আমি যখন ক্লাসে পড়িয়েছিলাম, আমি নেচার ম্যান স্পিরিট কমপ্লেক্স দিয়ে আমি বুঝিয়েছিলাম যে তুমি যদি গায়ের জোরে কোনো কিছুকে ইমপ্লিমেন্ট করতে চাও, তুমি নিজের মতো একটা বানিয়ে নিলে যে না আমি ওখানে গিয়ে আমি 10টা টিউবওয়েল বসিয়ে দেবো, দিয়ে উন্নয়ন করে ফেলবো, নিজে একটা ঠান্ডা ঘরে বসে ভেবে ফেললে, কিন্তু স্থানীয় মানুষের কাছে যদি ওর অ্যাকসেপ্টেন্স না থাকে, তুমি ব্যর্থ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছো? আমি যতটা পারছি ব্রিফভাবে অল্প অল্প করে আমি আলোচনা করে দিচ্ছি, কারণ দুটো পেপারের আলোচনা এবং সময়সীমা খুবই সীমিত। চেষ্টা করি যতটা করা যায় তোমাদের যাতে একটা ক্লিয়ার কাট ধারণা হয়ে যায়। তাহলে নাম্বার 2 হয়ে গেল। এবারে আমরা যাব নাম্বার 3। নাম্বার 3 হচ্ছে নাম্বার 3 কোয়েশ্চেন্স। Write in brief on cave art and home art in upper Paleolithic period. আমি বারবার মনে করে দেখো, যারা আমার ক্লাস করেছো, আমি বারবার বলেছি লিথিক কালচার কিন্তু পড়ে যাবে, ভালো করে পড়বে লিথিক কালচার। লিথিক কালচার কিন্তু একটা আলাদা একটা জায়গা অ্যানথ্রোপোলজির, যেখানে আমরা আশা করতে পারি বোথ পেপার 1 অ্যান্ড পেপার 2 আশা করতে পারি প্রায় তোমার ধরো তুমি 40, 30, 70 নম্বর আমরা আশা করতে পারি, এবং লিথিক কালচার থেকে প্রশ্ন এসেছে।
কত সুন্দর প্রশ্ন দিয়েছে দেখো, রাইট ইন ব্রিফ অন কেভ আর্ট অ্যান্ড হোম আর্ট ইন আপার প্যালিওলিথিক পিরিয়ড। তারপর বলছে ডিসকাস ব্রিফলি দ্য মেথডস অফ কেভ আর্ট। নেক্সট, হোয়াট ওয়ার দ্য মোটিভস অফ প্রিহিস্টোরিক হিউম্যান। প্রশ্নটা দেখো কত ইন্টারেস্টিং। প্রাগৈতিহাসিক মানুষের মোটিভ কী ছিল? হোয়াট ওয়ার দ্য মোটিভস অফ প্রিহিস্টোরিক হিউম্যান বিহাইন্ড আর্ট অ্যাজ এক্সপ্লেনড বাই প্রিহিস্টোরিয়ানস। প্রাগৈতিহাসিকের মোটিভটা কী ছিল যেটা প্রিহিস্টোরিয়ানসরা এক্সপ্লেন করেছে? দেখো একটা জিনিস বলি, ধরো ছোট্ট কথা আমি বলি যে জাস্ট এটার প্রসঙ্গে, ধরা যাক তোমার ক্রো-ম্যাগনান পিপল আপার প্যালিওলিথিক কালচারে ছিল। ক্রো-ম্যাগনান ওয়াজ রেসপন্সিবল ফর বিউটিফুল কেভ পেন্টিং, স্কাল্পচার, আইভরি অ্যান্ড ব্লেড অ্যান্ড বোন টুলস আমরা পেয়েছি, কারণ আপার প্যালিওলিথিক হচ্ছে বেস্ট ডকুমেন্টেড পিরিয়ড ইন প্রিহিস্ট্রি। আপার প্যালিওলিথিক ইজ দ্য বেস্ট ডকুমেন্টেড পিরিয়ড ইন প্রিহিস্ট্রি। এবং লিথিক কালচারের মধ্যে আমরা জানি লোয়ার প্যালিওলিথিক, মিডল প্যালিওলিথিক, আপার প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, চালকোলিথিক, তারপরে আছে কপার এজ, ব্রোঞ্জ এজ, আয়রন। আয়রন আসার পরে মানুষকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তার মধ্যে এরা আপার প্যালিওলিথিক দিয়েছে। তুমি প্লিস্টোসিনের সাথে যদি কানেক্ট করো তুমি দেখবে প্লিস্টোসিন মানে বরফের যুগ, লোয়ার প্লিস্টোসিন, মিডল প্লিস্টোসিন, আপার প্লিস্টোসিন আর লেট প্লিস্টোসিন। লোয়ার প্লিস্টোসিন, মিডল প্লিস্টোসিন, আপার প্লিস্টোসিন আর লেট প্লিস্টোসিন। লেট প্লিস্টোসিনে আপার প্যালিওলিথিক কালচারটা আসছে, মানে বরফের যুগের প্রায় বিদায় লগ্ন, বরফের যুগ বিদায় নেবে এরকম একটা জায়গার মধ্যে আসছে। কেভ আর্ট অ্যান্ড হোম আর্ট অর্থাৎ আপার প্যালিওলিথিক কালচার তুমি জানো ভালো করে, আমরা বলেছি ক্লাসে যে এটা হচ্ছে বেস্ট ডকুমেন্টেড পিরিয়ড। এবং আপার প্যালিওলিথিক কালচারের কালচারাল ট্র্যাডিশনগুলো ছিল যেমন তোমার অরিগনেশিয়ান, পেরিগোডিয়ান, সলিউট্রিয়ান অ্যান্ড ম্যাগডালেনিয়ান। ম্যাগডালেনিয়ানে আমরা নানা রকম পেয়েছি আর্ট, কেভ পেন্টিংস পেয়েছি। তার মধ্যে এখানে একটা দিয়েছে কি না কেভ আর্ট। দেখো এখানে একটা বলি, আমি সবসময় ক্লাসে বলতাম যে তোমরা আমার ক্লাস করবে, যেমন কেভ আর্ট আর মিউরাল আর্ট একই টার্ম। কেভ আর্ট যা, কেউ হয়তো তোমরা যদি মনে করে থাকো যে আমি মিউরাল আর্ট পড়ে গেছি, কই মিউরাল আর্ট তো আসেনি, এসেছো কেভ আর্ট, বোথ আর সেম। যেটাই মিউরাল আর্ট ওটাই কেভ আর্ট, যেটাই কেভ আর্ট ওটাই মিউরাল আর্ট। কেভ আর্ট ব্যাপারটা কি, আজকে পরিষ্কারভাবে ওই সময় আপার প্যালিওলিথিক মানুষেরা থাকতো কোথায়? তারা ছিল গুহাতে থাকতো। গুহার বিভিন্ন দেয়াল, সিলিং, তারা বিভিন্ন ছবি এঁকে গেছে, যাকে আমরা বলছি পেন্টিংস, আপার প্যালিওলিথিক পেন্টিং। যেমন আমি দেখব, তোমার একটা এক্সাম্পল দিচ্ছি, রেনডিয়ার, পেন্টিংস অফ রেনডিয়ার, এটা একটা মিউরাল আর্ট বা কেভ আর্ট। বিভিন্ন অ্যানিম্যালসের ছবি এঁকেছে, হান্টিং পিপল, কেভ আর্ট বা মিউরাল আর্ট, যারা আপার প্যালিওলিথিক আর্টের মধ্যে পড়ে, যা আমরা বিভিন্ন গুহা থেকে আমরা পেয়েছি। অর্থাৎ পরিষ্কার কথা, বিভিন্ন কেভের যে সিলিং বা দেওয়াল, সেখানে যে সব ছবিগুলো আপার প্যালিওলিথিক মানুষ এঁকে গেছে। পেন্টিং অফ অ্যানিমালস, অনেক উন্ডেড অ্যানিম্যালসেরও ছবি তারা এঁকেছে, প্রেগনেন্ট অ্যানিম্যালসেরও ছবি এঁকেছে। সেইগুলো সমস্ত কিছু কেভ আর্টের মধ্যে পড়ে। আর হোম আর্ট কি না, হোম আর্ট ও আর্ট বিভিন্ন অবজেক্টসকে বোঝাচ্ছে যেগুলোকে তুমি মুভ করাতে পারো। কি করাতে পারো? একটা জায়গা থেকে আরেকটা জায়গায় তুমি নিয়ে যেতে পারো, যেটাকে বলা হয় আর্ট মোবিলিয়ার। যেমন অ্যান্টেলার, আইভরি, স্টোন, বোন, বিভিন্নের উপরে এনগ্রেভিংস করেছে। এনগ্রেভিংস মানে হচ্ছে খোদাই করা। এনগ্রেভিংস মানে কি? খোদাই করা। ধরো তুমি একটা অ্যান্টেলার টুল, হরিণের শিং, আইভরি মানে হাতির দাঁত, স্টোন,
বোনস, তার উপরে বিভিন্ন কারুকার্য করেছো। যেমন আজকে আমি যদি বলি ডেকোরেটেড বিটস অফ বোন, একটা বোনসের ওপর কারুকার্য এনগ্রেভিংসের মাধ্যমে করা হয়েছে, যেগুলোকে তুমি, যেমন ফ্রেঞ্চ প্রিহিস্টোরিয়ানরা বলেছে এটা একটা আর্ট মবিলিয়ার, কারণ তুমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করাতে পারো। এবং আপার প্যালিওলিথিক আর্ট হচ্ছে অত্যন্ত এনরিচড, এবং আমি বারবার বলছি যে একটা ওয়েল ডকুমেন্টেড, বেস্ট ডকুমেন্টেড পিরিয়ড ইন প্রিহিস্ট্রি। তুমি এটাকে, এই হোম আর্ট, এটাকে আর্ট মবিলিয়ার বলা হয়। কথা বুঝতে পেরেছো? তুমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যেতে পারো। একটা এনগ্রেভিংস পেলে যেটা বোনসের ওপরে আছে, একটা অ্যান্টেলার টুলস পেলে যেখানে কারুকার্য মণ্ডিত, যেখানে আইভরি তুমি টুলস পেলে কারুকার্য মণ্ডিত, তুমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যেতে পারো। এটা অবশ্যই হোম আর্টের মধ্যে পড়ে। তারপর কী বলছে, ডিসকাস ব্রিফলি দ্য মেথড অফ কেভ আর্ট। মেথড অফ কেভ আর্ট কী হতে পারে? আজকে অনেক ক্ষেত্রে তারা পেন্ট করেছে, অর্থাৎ পেন্টিংস অ্যান্ড এনগ্রেভিংস অ্যান্ড পেন্টিংস দিয়েই তারা চলেছে। এক একটা অ্যানিমেলের ছবি এঁকেছে, পেন্ট করেছে, এবং সেখানে কোনো কোনো অ্যানিম্যালের ক্ষেত্রে উন্ড আছে, কত আছে, কোনো কোনো অ্যানিম্যাল তোমার প্রেগনেন্ট, তাও আঁকা আছে। কেউ কেউ মনে করে যে এটা একটা ম্যাজিক্যাল প্র্যাকটিস, হয়তো ওই সময়কার প্রিহিস্টোরিক মানুষেরা করতে চেয়েছিল। একটা ইমিটেটিভ ম্যাজিক বা হোমিওপ্যাথিক ম্যাজিকের সাথে একটা তারা রিলেট করতে চেষ্টা করেছে। প্রেগনেন্ট ওমেন মানে তারা বলছে যে না, ফার্টিলিটির একটা সিম্বল হতে পারে, যে না ঠিক আছে আমি একটা ফার্টিলিটির সিম্বল, কারণ অনেক অ্যানিমালস হান্টিং তখন একটা মূল জায়গা ছিল। হান্টিং ইমপ্লিমেন্ট, এটা আঁকলে হয়তো আমি ভালো হান্ট করতে পারবো, একটা অ্যানিম্যালকে আমি পাবো। অ্যানিম্যালের ছবি, রেনডিয়ার যেমন এক্সাম্পল, এগুলো হচ্ছে সমস্ত কেভ আর্টের মেথড ছিল। পরিষ্কার কথা, পেন্টিং করে গেছে তারা, ঠিক আছে। তার মানে এনগ্রেভিংয়ে ছিল না তা না। হোয়াট আর দ্য মোটিভস অফ প্রিহিস্টোরিক হিউম্যান বিহাইন্ড আর্ট অ্যাজ এক্সপ্লেন বাই প্রিহিস্টোরিয়ানরা ব্যাখ্যা করেছে যে প্রিহিস্টোরিক হিউম্যানদের মোটিভটা কী ছিল। ভালো করে ভেবে দেখো, আজকে নিয়ান্ডারথাল ম্যান বলি বা ক্রোম্যাগনন বলি কিংবা হোমো ইরেক্টাস বলি, আমরা বিশেষ করে আপার প্যালিওলিথিক ম্যান ক্রোম্যাগননকে দিয়ে ধরি। আমাদের পক্ষে তো, যেহেতু একজন মানুষ সে 30,000 35,000 বছর আগে ছিল পৃথিবীতে, 40,000 বছর আগে ছিল পৃথিবীতে, আমরা কেউ তার ইন্টারভিউ নিতে পারিনি, সম্ভব না। তাহলে আমরা করেছি কি? প্রিহিস্টোরিয়ানরা চেষ্টা করেছে টু স্টাডি কেভ আর্ট অ্যান্ড হোম আর্ট মেড বাই আপার প্যালিওলিথিক পিপল। Prehistorians have tried to study cave art and home art made by prehistoric people. এই সমস্ত মিউরাল আর্ট বা কেভ আর্ট আর হোম আর্ট স্টাডি করে তারা প্রিহিস্টোরিক ম্যানের মাইন্ড বোঝার চেষ্টা করেছে, থট প্রসেস বোঝার চেষ্টা করেছে, চিন্তাভাবনা বোঝার চেষ্টা করেছে। তারা বোঝার চেষ্টা করেছে যে ঠিক কেন প্রিহিস্টোরিক মানুষের চিন্তা শক্তি কেমন ছিল। যেমন একটু আগেই বলছিলাম, যেমন ধরো ভেনাস ফিগারাইন পাওয়া গেছে। ভেনাস ফিগারাইনে তারা দেখছে যে একটা প্রেগনেন্ট মহিলাকে খোদাই করা হয়েছে। তাহলে কি তারা এটার কোনো রিচুয়াল সিগনিফিকেন্স ছিল? ইফ ইট হ্যাজ এনি রিচুয়াল সিগনিফিকেন্স, যে একটা প্রেগনেন্ট মহিলা যাকে ভেনাস ফিগারাইন বলছি সেটাকে যারা খোদাই করেছে, এটার পেছনে কি কোনো ম্যাজিক্যাল উদ্দেশ্য ছিল? যেটা হোমিওপ্যাথিক ম্যাজিক বা ইমিটেটিভ ম্যাজিক, যেটা ফার্টিলিটির সিম্বল, তারা ব্যবহার করার চেষ্টা করেছে। রিচুয়াল সিগনিফিকেন্স, কনসেপ্ট অফ ফার্টিলিটি, হান্টিং, লাইফস্টাইল, থট প্রসেস, মাইন্ড বোঝার চেষ্টা করেছে এই সমস্ত কেভ আর্ট আর হোম আর্ট দেখে, যেটা প্রিহিস্টোরিক মানুষের, আপার প্যালিওলিথিক মানুষের চিন্তা ভাবনা, তাদের কোনো রিচুয়ালস ছিল কি না, তারা ম্যাজিক্যাল প্র্যাকটিস বিলিভস করতো কি না, তারা কোনো ফার্টিলিটির সংকেত দিয়েছিল কি না, বা ফার্টিলিটিকে রিলেট করতে চেয়েছিল কি না কোনো ম্যাজিক্যাল পারফরমেন্সের মাধ্যমে, তাদের থট প্রসেস, তাদের মাইন্ড বোঝার চেষ্টা করেছেন প্রিহিস্টোরিয়ানসরা। ক্লিয়ার? নেক্সট দেখো, নাম্বার 4, ডিসকাস ব্রিফলি কোশ্চেনিয়ারি
and schedule used in collection of data. Anthropological field work and research method থেকে প্রশ্ন, এটাও একটা ইম্পর্টেন্ট ছিল, এবছর ইম্পর্টেন্ট ছিল এবং আমি বলেওছিলাম তোমরা অ্যানথ্রোপোলজিক্যাল ফিল্ড ওয়ার্ক অ্যান্ড রিসার্চ মেথডটা ভালো করে পড়বে এবং এখান থেকে আমি প্রশ্ন আশা করতে পারি এবং অবশ্যই হচ্ছে আমরা একটা এক্সপেক্টেড প্রশ্ন যে আমরা হচ্ছে এটা পাবো। এই কোয়েশ্চেনারি অ্যান্ড শিডিউল মেথড বিষয়টা কি? কোয়েশ্চেনারি অ্যান্ড শিডিউল, কোয়েশ্চেনারি কি না, কোয়েশ্চেনারি কনসিস্ট অফ এ সেট অফ কোয়েশ্চেন্স, সেট অফ কোয়েশ্চেন্স টাইপড অন এ ডেফিনিট ফর্ম। একটা ফর্মে আমি বিভিন্ন কোয়েশ্চেন্স তৈরি করলাম, ছাপালাম সোজা কথায়, দিয়ে আমি ডিস্ট্রিবিউট করলাম অ্যান্ড রেসপন্ডেন্টস উইল ফিল আপ দ্য ফর্ম। রেসপন্ডেন্টস উইল ফিল আপ দ্য ফর্ম, রেসপন্ডেন্টস কিন্তু এই ফর্মটা ফিল আপ করবে। দ্যাট ইজ কোয়েশ্চেনারি মেথড। ধরো আজকে পাবলিক সার্ভিস কমিশন পিএসসি তোমরা WBCS পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে চাও, ফর্মটা কে ছেড়েছে? পাবলিক সার্ভিস কমিশন ফর্মটা ছেড়েছে। পাবলিক সার্ভিস কমিশন তাহলে কোন মেথড ব্যবহার করেছে? কোয়েশ্চেনারি মেথড ব্যবহার করেছে, কারণ তুমি ওটাকে ফিল আপ করেছো। রেসপন্ডেন্টস উইল ফিল আপ দ্য ফর্ম। ক্লিয়ার? এবং আজকে যদি ম্যাক্রো লেভেল স্টাডি করতে চাই, ধরো আরবানাইজেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, দেন অ্যানথ্রোপোলজিস্ট হ্যাভ টু এমপ্লয় কোয়েশ্চেনারি মেথড। কোয়েশ্চেনারি মেথড ব্যবহার করতে পারি। ধরো আমি শিল্পায়ন স্টাডি করব, আমি নগরায়ন স্টাডি করব, আমি লার্জ এরিয়া স্টাডি করব, সেক্ষেত্রে আমাকে কোয়েশ্চেনারি মেথড ব্যবহার করতে হবে। কোয়েশ্চেনারি পরিষ্কার কথা কনসিস্ট হবে সেট অফ কোয়েশ্চেন্স দ্যাট উইল বি ফিল্ড আপ বাই দ্য রেসপন্ডেন্টস। কিন্তু কোয়েশ্চেনারি মেথডের মেরিট ডিমেরিট এখানে যেহেতু বলেছে ব্রিফলি, তার কোয়েশ্চেনারি মেথডের মেরিট ডিমেরিট কিছু বলা প্রয়োজন তোমার। কোয়েশ্চেনারি মেথডের মেরিট কী হতে পারে না, ইট ইজ পসিবল টু কভার লার্জ এরিয়া, অনেক বড় এরিয়া আমি কভার করতে পারি। ইট সেভস টাইম, মানি অ্যান্ড এনার্জি, এটা সময় বাঁচিয়ে দেয়, টাকা বাঁচিয়ে দেয়, এনার্জিও বাঁচিয়ে দেয়। ইট সেভস টাইম, মানি অ্যান্ড এনার্জি, লার্জ এরিয়া কভার করা যায়। এবং অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন ক্যান বি ডান কুইকলি। অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন ক্যান বি ডান কুইকলি, খুব দ্রুত আমি একটা অ্যানালিসিস বা ইন্টারপ্রিটেশন করতে পারি এই মেথড ব্যবহার করে। বুঝতে পেরেছো? যেমন আমি ধরো অ্যানথ্রোপোলজি কোনো ক্লাসে ঢুকলাম, দেখলাম 200 জন ছেলে মেয়ে বসে আছে, আমি ওদের নাম, ওদের এজ, ওদের সাবজেক্ট, ওরা BCS A গ্রুপ, B গ্রুপ, C গ্রুপ, D গ্রুপ, 4টে গ্রুপই কারা কারা ইন্টারেস্টেড বা আমি জানতে চাই, আমি কোন মেথড ব্যবহার করব? কোয়েশ্চেনারি মেথড ব্যবহার করব। কেন না, ক্লাস শুরু হওয়ার 5-10 মিনিট আগে আমি ফর্মটা দিয়ে দেবো, দিয়ে বলো ভাই তোমরা ফিল আপ করো। ক্লাস শেষ হওয়ার 5 মিনিট আগে ফর্মগুলো আমি কালেক্ট করব, নিয়ে আমি বাড়ি চলে আসবো। আমি খুব কম সময়ে কম খরচে এতগুলো ছেলেমেয়ের বিষয় আমি জেনে ফেললাম। দ্যাট ইজ কোয়েশ্চেনারি মেথড। খুব কম সময় লার্জ এরিয়া কভার করা যায়। অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন ক্যান বি ডান কুইকলি অ্যান্ড কোয়েশ্চেনারি মেথড ডাজ নট পুট মাচ প্রেশার অন দ্য রেসপন্ডেন্টস। কোয়েশ্চেনারি মেথড ডাজ নট পুট মাচ প্রেশার অন দ্য রেসপন্ডেন্ট, উত্তরদাতার উপরে বিরাট বড় প্রেশার তৈরি করে না। আমার টাইম বাঁচিয়ে দেয়, এনার্জি বাঁচিয়ে দেয়, টাকা বাঁচিয়ে দেয়। বুঝতে পেরেছ? কিন্তু ওই সমস্ত ছেলেমেয়েরা যদি লেখাপড়া না জানতো, ধরো আমি এমন একটা ট্রাইবাল ভিলেজে গেলাম যারা লিখতে পড়তে জানে না, আমি গিয়ে ফর্ম ডিস্ট্রিবিউট করে দিলাম, সে তো ঠোঙা বানিয়ে মুড়ি খাবে বা কাগজের কোনো খেলনা বানিয়ে ছিঁড়ে ফেলে দেবে। তাহলে কোয়েশ্চেনারি মেথডটা যারা লিখতে পড়তে জানে না সেক্ষেত্রে আমি অ্যাপ্লাই করতে পারবো না। তার মানে মাইক্রো লেভেল স্টাডি করা কোয়েশ্চেনারি মেথডে কখনোই সম্ভব না। সম্ভব না। কোয়েশ্চেনারি মেথডে তোমার স্যাম্পলিং এরর হতে পারে। তুমি হয়তো 2000 ফর্ম ডিস্ট্রিবিউট করলে 1000 ফেরত পেলে, 1000 ফেলে না, অর্ধেক ডাটা তোমার হাওয়া হয়ে গেল। কিংবা দেখা গেল হাতের লেখা এমন কিছু খারাপ যে পড়াই গেল না। কোয়েশ্চেনারি মেথড এগুলো হয়। শিডিউল মেথড কি বলছে? শিডিউল মেথডে কি হয় না, শিডিউল মেথডও এ টাইপ অফ কোয়েশ্চেন, এ সেট অফ কোয়েশ্চেন্স টাইপড অন এ ডেফিনিট ফর্ম। একটা ফর্মে সেখানেও আমি কিন্তু সেট অফ কোয়েশ্চেন্স দিয়েছি, কিন্তু কি হবে, দ্যাট উইল বি ফিল্ড আপ বাই দ্য অ্যানথ্রোপোলজিস্ট অর সোশ্যাল রিসার্চার্স অর সোশিওলজিস্ট অর ইনভেস্টিগেটর্স আফটার গেটিং ইনফরমেশন
from the respondents. That is schedule method. তোমাদের বাড়িতে জনগণনার কাজে লোক গেছে, ছাত্ররা জানো, তোমাকে গিয়ে বললো দেখুন আপনার বাড়িতে রেডিও আছে, হ্যাঁ আছে, দেখো ঠিক বলছেন তো, রেডিও আছে তো, বলেছে লিখে নিল। অর্থাৎ ইনভেস্টিগেটরস উইল ফিল আপ দ্য ফর্ম, অ্যানথ্রোপোলজিস্ট উইল ফিল আপ দ্য ফর্ম, সোশ্যাল ওয়ার্কার্স উইল ফিল আপ দ্য ফর্ম আফটার গেটিং ইনফরমেশান ফ্রম দ্য রেসপন্ডেন্টস, দ্যাট ইজ শিডিউল মেথড। যে মেথডে আজকে জনগণনা হয়, ভালো করে ভেবে দেখো, তোমাদের বাড়িতে লোকজন গেছে, জনগণনা কাজে গেছে এবং তোমার মুখোমুখি আছে। শিডিউল মেথডের যে তোমার বিষয়, সে বিষয়টা হচ্ছে তুমি মুখোমুখি আছো, একজন ইনভেস্টিগেটর মুখোমুখি আছে এবং সে তথ্যগুলো সংগ্রহ করছে। সেখানে তোমাকে কিন্তু অ্যাডভান্টেজ হচ্ছে কথা ভেরিফিকেশানের জায়গা আছে। যেমন কোশ্চেনারি মেথডে it is impossible to verify and to cross check the data. Questionary method it is impossible to cross check to verify the data. শিডিউল মেথডে কিন্তু আছে, কারণ তুমি মুখোমুখি আছো, তুমি এটাকে ভেরিফাই করতে পারো। ক্লিয়ার? শিডিউল মেথডে অনেক অথেন্টিক ডেটা আমি পেতে পারি, এক্স্যাক্ট ডেটা পেতে পারি। আজকে সেন্সাস ডেটাগুলো কালেক্ট করা হয় শিডিউল মেথডের মাধ্যমে। শিডিউল মেথডের মাধ্যমে এন্টায়ার সেন্সাস ডেটা কালেক্ট করা হয়। এবং শিডিউল মেথডটা যখন আমরা নৃবিজ্ঞানের এখন ডেমোগ্রাফির কাজ করে, ধরো সে ডেমোগ্রাফিক স্টাডি করতে চায়, কোনো একটা গ্রামে গেল, গ্রামে গেলেই তো লোকে বলবে না যে ভাই আসুন আসুন বসুন বলবে না, তোমাকে প্রথমে একটা পার্টিসিপেন্ট অবজারভেশন মেথড ব্যবহার করতে হবে, যে লোকজনের সাথে কথা বলতে হবে, আলাপ পরিচয় জমাতে হবে, ইন্টারভিউ নিতে হবে। তারপরে কি করতে হবে, তুমি যখন লোকের বাড়িতে যাবে, সেন্সাস ফর্ম নিয়ে তুমি যাবে, প্রশ্ন করে তুমি নিজে ফিল আপ করবে, দ্যাট ইজ শিডিউল মেথড। শিডিউল মেথডের ডিমেরিট কি? শিডিউল মেথড হচ্ছে কস্টলি মেথড, ইট রিকোয়ার্স টাইম, মানি অ্যান্ড এনার্জি, তিনটেই দরকার, সময় দরকার, টাকা দরকার, এনার্জি দরকার। শিডিউল মেথডে তোমার অনেক ক্ষেত্রে তোমার লোকে করতে পারে কি, যে একটা স্টেপ জাম্প করে বেরিয়ে গেল। ধরা যাক কয়েকজন মানুষ জনগণনার কাজে উঠেছে একটা অ্যাপার্টমেন্টে, গিয়ে দেখা গেলো যে 5 তলায় বা 6 তলায় একটা ফ্ল্যাটে তালা বন্ধ। তারা এসে রিপোর্ট করলো ওই ফ্ল্যাটে আমরা 10 দিন গেছি, 10 দিনই তালা বন্ধ, গিয়েছিল 1 দিন। মানে এখানে মিস রিপোর্টিং হতে পারে, ওভার রিপোর্টিং হতে পারে, আন্ডার রিপোর্টিং হতে পারে। নেক্সট দেখো, রাইট দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ কেস স্টাডি টেকনিক। কেস স্টাডিকে কী বলা হয়? কেস স্টাডিকে বলা হয়, যেমন বার্জেস, বিখ্যাত ইডব্লিউ বার্জেস, বিখ্যাত সমাজতাত্ত্বিক, তিনি কেস স্টাডি মেথডকে বলেছেন সোশ্যাল মাইক্রোস্কোপ। কেস স্টাডি মেথডকে বলেছেন সোশ্যাল মাইক্রোস্কোপ, সামাজিক অনুবীক্ষণ যন্ত্র। কেস স্টাডি কি না, কেস স্টাডি হচ্ছে ইনডেপথ স্টাডি অফ অ্যান ইন্ডিভিজুয়াল। কেস স্টাডি হচ্ছে ইনডেপথ স্টাডি অফ অ্যান ইন্ডিভিজুয়াল অর অ্যান অর্গানাইজেশন অর অ্যান ইনস্টিটিউট অর এ ফ্যামিলি। একটা ইন্ডিভিজুয়াল বা কোনো সংস্থা বা কোনো অর্গানাইজেশনের, সোজা কথায় ঠিকুজি কুষ্টি আমি বের করে ফেলবো, ইনডেপথ স্টাডি অফ অ্যান ইন্ডিভিজুয়াল, কমপ্লিট ডিটেল অ্যাকাউন্ট অফ অ্যান অর্গানাইজেশন, কমপ্লিট ডিটেল অ্যাকাউন্ট অফ অ্যান ইনস্টিটিউশন, দ্যাট ইজ কেস স্টাডি মেথড। পরপর কেস স্টাডি করলে তুমি একটা সমাজের প্রতিচ্ছবি তুমি পাবে। দ্যাট ইজ ওয়াই বার্জেস এটাকে বলেছেন, ইডব্লিউ বার্জেস সোশ্যাল মাইক্রোস্কোপ বলেছেন, সামাজিক অনুবীক্ষণ যন্ত্র বলেছেন কেস স্টাডি মেথড। এবং এর মেরিট কি? মেরিট হচ্ছে অবশ্যই সোশ্যাল মাইক্রোস্কোপ। কারণ আজকে ধরা যাক কোনো একটা পার্টিকুলার কেস, মানে কেস স্টাডি হচ্ছে ইট মে বি দ্য কেস অফ বার্থ, কেস অফ ম্যারেজ, কেস অফ ডেথ অর দ্য কেস অফ এনি সিগনিফিক্যান্ট সোশ্যাল ইভেন্ট, যে কোনো সিগনিফিক্যান্ট সোশ্যাল ইভেন্ট হতে পারে। আমি এটার দ্বারা সামাজিক অনুবীক্ষণের মতো ওটা দেখব, আমি ডিটেলস পেয়ে যাব। কেস স্টাডি মেথডে আমি যেমন কোয়ালিটেটিভ অনেক ডেটা সংগ্রহ করতে পারি, আমার কোয়ান্টিটেটিভ ডেটাও আমি সংগ্রহ করতে পারি, প্রকৃত তথ্য আমি সংগ্রহ করতে পারবো এই কেস স্টাডি মেথডের মতো। বুঝতে পেরেছ? এবং পরপর কেস স্টাডিগুলো করে আমি একটা দ্রুত সিদ্ধান্তে আসতে পারবো, কমপ্লিট ডিটেল অ্যাকাউন্ট।
কিন্তু ডিমেরিট কি? ডিমেরিট হচ্ছে অনেক সময় কি হয়, একটা ডিফেক্টিভ রেকর্ড থেকে যায়। ধরো আমি একটা বিষয় নিয়ে কেস স্টাডি করছি, ভদ্রলোকের বয়স হয়েছে, পুরো বিষয়টা একটা লাইফ হিস্ট্রি তার নিতে হবে, লাইফ হিস্ট্রি, কিন্তু তিনি রিকল করতে পারছেন না, এটা একটা ডিমেরিট। রেকর্ডের মধ্যে ভুল ছিল, ডিমেরিট। ফলস কোনো জেনারেলাইজেশন হয়ে গেছে। বা এটাও দেখা যায় অনেক ক্ষেত্রে, আমি একটা ফ্যামিলির উপরে কেস স্টাডি করছি, দেখা গেল সেই ফ্যামিলিতে মেয়েরা ফ্যামিলির ডিটেল ডেটা বা ইনফরমেশন অনেক বেশি রাখে, এটা দেখা গেছে অনেক ক্ষেত্রে, কিন্তু ভদ্রমহিলাকে নিয়ে আমি স্টাডি করতে পারছি না, ইনডেপথ স্টাডি আমি করতে পারছি না, সেটা তিনি হয়তো অ্যালাউড না। এই জন্য এগুলো কিন্তু কেস স্টাডির মধ্যে ডিমেরিট। আচ্ছা, এবারে যেটা বলছে ব্রিফ অ্যাকাউন্ট অফ টি টেস্ট অ্যান্ড কাই স্কোয়ার উইথ এক্সাম, এখানে একটা কথা বলে দিই, এটা একটা স্ট্যাটিস্টিক্যাল প্রিন্সিপাল, এটা এক্সপেক্টেড ছিল না। এই লাস্ট সি নম্বরটা, এই যে কাই স্কোয়ার অ্যান্ড টি টেস্ট, এটা কিন্তু এক্সপেক্টেড ছিল না, একটা স্ট্যাটিস্টিক্সের ব্যাপার। কাই স্কোয়ার অবশ্যই একটা স্ট্যাটিস্টিক্যাল মেথড which is essential for the analysis of data. Social scientists employ chi-square technique, that is basically statistical method for data analysis. ক্লিয়ার হয়েছে? অর্থাৎ এটাকে আমরা অবজার্ভ রেজাল্টস মাইনাস এক্সপেক্টেড রেজাল্টস হোল স্কোয়ার করলাম, ডিভাইডেড বাই এক্সপেক্টেড রেজাল্ট, এটাকে সামেশান করতে হবে, দিয়ে আমাকে পরিষ্কার কথা অবজার্ভ ভ্যারিয়েবলস এবং এক্সপেক্টেড ভ্যারিয়েবলসের রিলেশানটা খুঁজে বার করতে হবে। অবজার্ভ রেজাল্টস অ্যান্ড এক্সপেক্টেড রেজাল্টসের লিঙ্কটা খুঁজে বার করতে হবে। বুঝতে পারছি? এটা হচ্ছে কাই স্কোয়ার টেকনিক। কাই স্কোয়ার মানে এক্স স্কোয়ার, যেটা কার্ল পিয়ারসনের মেথড। কার্ল পিয়ারসন তিনি ছিলেন একজন বেসিক্যালি স্ট্যাটিস্টিক্সের লোক, বেসিক্যালি ওনাকে বায়োস্ট্যাটিস্টিশিয়ানও বলা হয়। এই ভদ্রলোকের হচ্ছে কাই স্কোয়ার, যেটা এক্স স্কোয়ার ইকুয়াল টু সামেশন দিয়ে তোমাকে অবজার্ভ রেজাল্টস বা অবজার্ভ ভ্যারিয়েবলস মাইনাস এক্সপেক্টেড ভ্যারিয়েবলস হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্সপেক্টেড ভ্যারিয়েবলস দিয়ে বেরোবে। ধরো অবজার্ভ হচ্ছে 75, কোনো কিছু একটা ভ্যারিয়েবল তুমি নিয়েছো, দুটো ভ্যারিয়েবল, অনেক সময় কন্টিনজেন্সি টেবিলও ব্যবহার হয়, যে একটা অবজার্ভ ভ্যারিয়েবলস তুমি পেয়েছো ধরো 86, এক্সপেক্টেড ভ্যারিয়েবলস তুমি পেয়েছো, এটা এক্সপেক্টেড, প্রশ্নটা এক্সপেক্টেড ছিল না, কিন্তু যদি অন্য কেউ হয়তো ইকোনমিক্সের বা স্ট্যাটিস্টিক্সের কেউ পরীক্ষা দিয়ে থাকো, সে হয়তো করেছো, মাইনাস এক্সপেক্টেড ভ্যারিয়েবল, এক্সপেক্টেড ভ্যারিয়েবলস হয়তো দেখা গেলো তোমার ছিল 62, তাহলে এক্সপেক্টেড ভ্যারিয়েবলসটাকে বাদ দাও, হোল স্কোয়ার করো, ডিভাইডেড বাই এক্সপেক্টেড ভ্যারিয়েবলস, এরম করে দুটো তিনটে হওয়ার পরে যদি দুটো তিনটে ভ্যারিয়েবলস নাও, সেটাকে সামেশন করে আমি কাই স্কোয়ার ভ্যালু বার করবো। টি টেস্টটাও কিন্তু একটা স্ট্যাটিস্টিক্যাল টেস্ট, এটাকেও কিন্তু আমরা মিনস দুটো গ্রুপসের মধ্যে অ্যাভারেজ বের করে নিই, দুটো গ্রুপসের মধ্যে অ্যাভারেজ বের করি। কিন্তু অনেক সময় কি হয়, অ্যানথ্রোপোলজিস্টরা মাইক্রো লেভেলে যখন কাজ করে তখন তারা কাই স্কোয়ার টি টেস্টে যায় না। ধর ছোট্ট গ্রামে তারা কাজ করছে, একটা ট্রাইবাল ভিলেজে কাজ করছে, মাইক্রো লেভেল স্টাডি করছে, সেক্ষেত্রে তারা কাই স্কোয়ার টি টেস্টে যায় না। আচ্ছা, না নেক্সট হচ্ছে, তাহলে চারটে হলো। নেক্সট হচ্ছে 5 গ্রুপ বি। গ্রুপ বিতে কি বলেছে, হোয়াট ডু ইউ মিন বাই হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। ক্লাসে সুন্দর করে ডায়াগ্রাম দিয়ে বুঝিয়ে পড়িয়েছি, সুন্দর কোয়েশ্চেন, এক্সপেক্টেড কোয়েশ্চেন, যেমন একটু আগেই বললাম এক্সপেক্টেড ভ্যারিয়েবলস, অবজার্ভ ভ্যারিয়েবলস মাইনাস এক্সপেক্টেড ভ্যারিয়েবলস ডিভাইডেড বাই এক্সপেক্টেড ভ্যারিয়েবলস, যেটা কাই স্কোয়ারের ফর্মুলা। এখানে কিন্তু এটা এক্সপেক্টেড প্রশ্ন ছিল এবং অবজার্ভ হয়েছে, এসেছে পরপর পরপর, খুব সুন্দর প্রশ্ন। হোয়াট ডু ইউ মিন বাই হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, রাইট দ্য ডিফারেন্ট স্টেজেস অফ হিউম্যান গ্রোথ, ডিসকাস ইন ব্রিফ different factors which affect the growth and development, write about different methods of growth study. সময় কমে আসছে আস্তে আস্তে, আমার খুব ভালো লাগছে বলতে, কিন্তু সময়ের বেড়াজালে আমরা আবদ্ধ, 1.5 ঘন্টা টাইম। কারণ স্টুডেন্টরা তোমরা অপশান ধরে
পরীক্ষা দিয়েছো, গ্রুপ এ থেকে 3টে করেছো, গ্রুপ বি থেকে 3টে করেছো, গ্রুপ সি থেকে 2টো, কিন্তু এখানে আমার পুরো প্রশ্নের পর্যালোচনা। সো ইট নিডস টাইম। হোয়াট ডু ইউ মিন বাই হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট? আমি কি বলেছিলাম ক্লাসে, যে হিউম্যান বডি বিগিনস ইটস গ্রোথ অ্যাজ এ ফার্টিলাইজড এগ উইদিন দ্য মাদার্স ওম। হিউম্যান বডি begins its growth as a fertilized egg within the mother's womb। কারণ ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি খুব সুন্দর একটা প্রশ্ন দিয়েছে, যেটাকে আমরা এমব্রায়োনিক ডেভেলপমেন্ট বলি। বুঝতে পেরেছো? এবং এখানে অন্টোজেনি কথাটা ব্যবহার হয়। অন্টোজেনি ইজ নাথিং বাট দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। অন্টোজেনি ইজ নাথিং বাট দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এবং আমি ক্লাসে ডেফিনেশন বলেছিলাম যে growth refers to the increase in physical size of the whole body. Growth refers to the increase in physical size of the whole body or any of its parts, while development is the increase in its complexities. ক্লাসে বলেছিলাম মন্টাগুর ডেফিনেশন, এবং বলেছিলাম দেখো মন্টাগুর ডেফিনেশনটা মিস করা যাবে না যদি প্রশ্নটা আসে। তোমরা চেষ্টা করবে মন্টাগুর ডেফিনেশনটা দিতে, যে অ্যাকর্ডিং টু মন্টাগু, growth refers to the increase in physical size of the whole body or any of its parts, while development is the increase in its complexity. এবং growth and development এর ডেফিনেশন হয়ে গেছে। 5 নম্বর যে হোয়াট দ্য ডিফারেন্ট স্টেজেস অফ হিউম্যান গ্রোথ। একটা তো আমরা বুঝতে পারছি যে প্রিন্যাটাল স্টেজ অ্যান্ড পোস্ট নেটাল স্টেজ। প্রিন্যাটাল স্টেজ কোথায় হয়? উইদিন দ্য মাদার্স হোম, অর্থাৎ বিফোর বার্থ, জন্মের আগে, যেখানে ফার্টিলাইজড এগটার গ্রোথ হচ্ছে। দ্যাট ইজ কল্ড এমব্রায়োনিক ডেভেলপমেন্ট। তোমরা সবাই লিখে, আমি জানি আমার ছাত্ররা সুন্দর করে লিখবে। পেপার 1-এ যেসব প্রশ্ন এসছে প্রত্যেকটাই খুব সুন্দর প্রশ্ন। ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই টি টেস্ট, কাই স্কোয়ার, এরকম এই 10 নম্বর ছাড়া ম্যাক্সিমামই সুন্দর প্রশ্ন তোমরা লিখেছো আশা করি। তো একটা আধটা প্রশ্ন দিতেই পারে। তো এখন প্রশ্ন হচ্ছে যে প্রিন্যাটাল স্টেজ অ্যান্ড পোস্ট নেটাল স্টেজ। প্রিন্যাটাল স্টেজ অর্থাৎ বিফোর বার্থ, জন্মের আগে কোথায় হচ্ছে? ইউটেরাইন এনভায়রনমেন্ট। এটাকে বলা হয় দিট ইজ কল্ড এমব্রায়োনিক ডেভেলপমেন্ট। আর একটা হচ্ছে পোস্ট নেটাল স্টেজ। পোস্ট নেটাল স্টেজ হচ্ছে আফটার বার্থ। পোস্ট নেটাল স্টেজ, দ্যাট মিনস আফটার বার্থ, ইট টেক্স প্লেস ফ্রম বার্থ টু ম্যাচিউরিটি। ইট টেক্স প্লেস ফ্রম বার্থ টু ম্যাচিউরিটি। এছাড়াও আরও স্টেজ ওয়াইজ ডেভেলপমেন্ট অ্যানথ্রোপোলজিরা স্টাডি করেছে। যেমন আমি ক্লাসে, যারা আমার ক্লাস করেছো তারা জানো ভালো করে, আমি ওয়াটসন অ্যান্ড লরির একটা কথা বলেছিলাম যে হিউম্যান লাইফের অনেকগুলো স্টেজেস আছে। যেমন তোমার ইনফ্যান্সি, আর্লি চাইল্ডহুড, লেট চাইল্ডহুড, অ্যাডোলেসেন্স, অ্যাডাল্টহুড। ক্লাসে বলেছিলাম, কি মনে করে দেখো, যে হিউম্যান লাইফ হ্যাজ সেভারাল স্টেজেস। তার মানে গ্রোথ রেট অ্যান্ড প্যাটার্ন ডিফার স্টেজ ওয়াইজ। গ্রোথ রেট অ্যান্ড প্যাটার্ন ডিফার স্টেজ ওয়াইজ। ইনফ্যান্সি, আর্লি চাইল্ডহুড, যেখানে দেখবে গ্রোথ রেট অ্যান্ড প্যাটার্নটা, গ্রোথ রেট একটু ফাস্টার হচ্ছে। গ্রোথ রেট ইজ ফাস্টার in infancy and early childhood. It is relatively slow and steady in late childhood. It is relatively slow and steady in late childhood. Adolescence কি হচ্ছে না? Adolescence is characterized by rapid growth rate and changes. Adolescence is characterized by rapid growth rate and change. বিরাট বড় চেঞ্জেস হয়ে যায় অ্যাডোলেসেন্সে। যেমন তোমার ভয়েস চেঞ্জ ইন মেলস, ছেলেদের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ হয়, মেয়েদের ক্ষেত্রে কি হয়, মেনার্কি হয়, অনসেট অফ মেনস্ট্রুয়াল সাইকেল, বিরাট বড় পরিবর্তন হয়। বুঝতে পেরেছো? তারপরে আমি অ্যাডাল্টহুডে চলে আসছি। এবং ওয়াটসন অ্যান্ড লরি আবার এভাবে ভাগ করেছে যে নিওনেট, নিওনেট মানে ফার্স্ট 4 উইকস আফটার বার্থ। ইনফ্যান্সি, ইনফ্যান্সি মানে 0 to 1, আর্লি চাইল্ডহুড 1 to 6 years, লেট চাইল্ডহুড 6 to 10 years, অ্যাডোলেসেন্স, অ্যাডোলেসেন্স হচ্ছে মেয়েদের ক্ষেত্রে 8 to 10 to 18 years।
মেয়েদের ক্ষেত্রে 8 to 10 to 18 ইয়ার্স, ছেলেদের ক্ষেত্রে কি 10 to 12 to 20 ইয়ার্স, ছেলেদের ক্ষেত্রে 10 to 12 to 20 ইয়ার্স। এবার যদি পিউবার্টি বলি, পিউবার্টি মানে হচ্ছে দ্য পিরিয়ড অফ অ্যাটেনমেন্ট অফ সেক্সুয়াল ম্যাচুরিটি। পিউবার্টি মিনস দ্য পিরিয়ড অফ অ্যাটেনমেন্ট অফ সেক্সুয়াল ম্যাচুরিটি, সেটা তোমার মেয়েদের ক্ষেত্রে 13, ছেলেদের ক্ষেত্রে 15। কমপ্লিট উত্তর, তাও অনেক বেশি লেখা হয়ে গেছে, 5 + 5 দিয়েছে। ডিসকাস ইন ব্রিফ ডিফারেন্ট ফ্যাক্টরস হুইচ অ্যাফেক্ট দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। ডিফারেন্ট ফ্যাক্টরস কী কী বলেছিলাম ক্লাসে, মনে করে দেখো। একটা হচ্ছে হেরিডিটারি ফ্যাক্টরস এবং আর একটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। হেরিডিটারি ফ্যাক্টরস আর একটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। আমি বলেছিলাম ক্লাসে, ভালো করে তোমরা যারা আমার ক্লাস করেছো তারা জানো ভালো করে, হেরিডিটারি ফ্যাক্টরস যেমন আজকে আমি যদি বলি অঙ্গি, পিগমি স্টেচার নিগ্রো ইন আন্দামান আইল্যান্ডস, অঙ্গিদের যে হাইট, যে পিগমি স্টেচার, ইট ইজ হেরিডিটারি, ইট ইজ কমপ্লিটলি হেরিডিটারি। তারপরে আমি স্টিয়াটোপিজিয়ার কথা বলেছিলাম। স্টিয়াটোপিজিয়া ইজ নাথিং বাট দ্য হেরিডিটারি গ্রোথ, হিউজ অ্যামাউন্ট অফ ফ্যাট ডিপোজিশন ইন আপার থাইজ অ্যান্ড বাটক, দ্যাট ইজ কল্ড স্টিয়াটোপিজিয়া, যেটা দেখা যাচ্ছে যে আফ্রিকান কিছু ট্রাইব এটা শো করে। যেমন আমরা বলতে পারি বুশম্যান হটেনটট শো করে। আবার টুইন স্টাডির ক্ষেত্রেও আমরা হেরিডিটারি গ্রোথ ধরতে পারবো। আবার এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর সেখানে মাত্র 10 নম্বর দিয়েছে। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস হচ্ছে এখানে কি আছে না, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আমি ব্যারি বোগেনের কথা বলেছি। ব্যারি বোগেন হ্যাজ কনসিডার্ড 5 factors as environmental factors. Barry Bogan has considered 5 factors as environmental factors. যেমন ব্যারি বোগেন 5টা ফ্যাক্টরের কথা বলেছে এনভায়রনমেন্টাল। যেমন কী কী বলেছে আমি বলেছিলাম, যেমন নিউট্রিশন নাম্বার 1, নাম্বার 2 অল্টিটিউড, নাম্বার 3 ক্লাইমেট, নাম্বার 4 মাইগ্রেশন অ্যান্ড আরবানাইজেশন, নাম্বার 5 সোশিও ইকোনমিক স্টেট। দেখো এখানে কিন্তু প্রত্যেকটু ট্র্যাপ, হালকা ট্র্যাপের প্রশ্ন, যে তোমাকে বলেছে ভাই হাত খুলে লেখো, হাত খুলে লিখছো, এদিকে দেখলে আর সময় নেই, হাতে মাত্র 2 মিনিট বাকি আছে, দুখানা প্রশ্ন বাকি আছে, খুব ধীরে লিখতে হবে কারণ এটা লেখার জায়গা আছে অনেকটাই। নাম্বার মাত্র 10। ব্যারি বোগেনকে নিয়ে চলে এসো অল্টিটিউড, ক্লাইমেট, নিউট্রিশন, মাইগ্রেশন অ্যান্ড আরবানাইজেশন অ্যান্ড সোশ্যাল সিলেকশন। এছাড়াও আরও কিছু ফ্যাক্টর আছে, সেটাকে আমরা এনভায়রনমেন্টাল এফেক্ট বলতে পারি, যেমন সাইকোলজিক্যাল ডিস্টারবেন্সেস। সাইকোলজিক্যালি আমি বলেছিলাম ক্লাসে পড়ানোর সময় যে একটা বাচ্চা জন্মালো, জন্মে দেখছে তার বাড়িতে তার স্বামী স্ত্রীর মধ্যে মারামারি ফাটাফাটি চলছে, বাচ্চার গ্রোথ রেট অ্যাফেক্ট করতে পারে। সাইকোলজিক্যাল ডিস্টারবেন্সেস এটা একটা ব্যাপার। আর কি আমি বলেছিলাম সার্কাডিয়ান রিদিম এর কথা, আমি বলেছিলাম সেকুলার ট্রেন্ডের কথা, আমি বলেছিলাম এফেক্ট অফ নন জেনেটিক্যাল ডিজিজের কথা। জাস্ট ছুঁয়ে যাওয়া ছাড়া কোনো রাস্তা নেই, কারণ টাইম নেই পরীক্ষার হলে এতগুলো লেখার জন্য। ক্লিয়ার হয়েছে? তাহলে ডিফারেন্ট ফ্যাক্টরস হুইচ অ্যাফেক্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হলো। এবারে বলছে রাইট অ্যাবাউট ডিফারেন্ট মেথডস অফ গ্রোথ স্টাডি। এটাও সুন্দর প্রশ্ন, তোমাদের আমি একদম কালাম করে বুঝিয়েছি। একটা হচ্ছে লঙ্গিটিউডিনাল মেথড আর একটা হচ্ছে ক্রস সেকশনাল মেথড। ক্লাসে যখন পড়িয়েছিলাম একদম দুটো আলাদা রো করে, যে লঙ্গিটিউডিনাল মেথডে ইউ হ্যাভ টু টেক মেজারমেন্ট ইন এভরি ইয়ার। ধরা যাক তুমি একটা গ্রাম বেছে নিয়েছো, গ্রামটার নাম হরিপুর বা সীতাপুর। সেই গ্রাম একটা মাল্টি এথনিক ভিলেজ এবং তুমি মনে করছো যে আমি একটা গ্রোথ স্টাডি করব। সেই গ্রামে হিন্দু আছে, মুসলিম আছে, ট্রাইব আছে। তুমি হিন্দুর বাড়ির বাচ্চা 1 বছরের ওই তুমি 10 জনকে নিলে, মুসলিম বাচ্চা তুমি 10 জনকে নিলে, আর একটা ট্রাইব আছে, ট্রাইবাল বাচ্চা তুমি 10 জনকে নিলে। তাহলে অ্যাকর্ডিং টু লঙ্গিটিউডিনাল মেথড ইউ হ্যাভ টু টেক মেজারমেন্ট ইন এভরি ইয়ার। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, অ্যান্ড you have to spend 20 years to complete your study, to complete your research. 20 বছর ধরে তোমাকে এটা করতে হবে। দিস ইজ লঙ্গিটিউডিনাল মেথডের নিয়ম। তাহলে 20 বছর মানে বিরাট ব্যাপার, সময় লাগবে, ধৈর্য লাগবে, টাকা লাগবে। শুধু তাই না, অত্যন্ত টাইম কনজিউমিং মেথড। সব থেকে যেটা বড় ব্যাপার, তুমি কন্টিনিউয়াস কোঅপারেশন অফ দ্য সাবজেক্ট,
তুমি নাও পেতে পারো। তুমি যখন গ্রামে, যখন বাচ্চাদের বয়স 2 বছর বা 3 বছর, তুমি যখন গ্রামে গিয়ে দেখলে বাচ্চাগুলোকে পেলে, কি যখন 5 বছরে তুমি গেলে তখন দেখলে হিন্দুর 2জন বাচ্চা নেই, মুসলিমের 1জন নেই, ট্রাইবালের 2জন নেই। অর্থাৎ কন্টিনিউয়াস কোঅপারেশন অফ সাবজেক্ট তুমি পেলে না। এটা একটা ডিমেরিট। অনেক ক্ষেত্রে কি হয়, ক্রস সেকশনাল মেথড, এই যে ডিফারেন্ট রাইট অ্যাবাউট ডিফারেন্ট, ক্রস সেকশনাল মেথডটা কম্পালসারি হয়ে যায়। কেন না, ক্রস সেকশনাল মেথডের নিয়ম অনুযায়ী তুমি একটা সাবজেক্টকে একবারই মেজার করবে। সেটা করা যেতে পারে, কারণ ইট কভার্স হোল গ্রোথ পিরিয়ড উইদিন ভেরি শর্ট টাইম স্প্যান। ইট কভার্স হোল গ্রোথ পিরিয়ড উইদিন ভেরি শর্ট টাইম স্প্যান। তুমি একদম 20 বছরের বয়সের বা 20-22 বছরের তুমি স্যাম্পেল নিতে পারো। তুমি ওই গ্রামে গেছো, হিন্দুর ছেলে তুমি 20-22 বছরের তুমি 10 জনকে নিয়েছো, মুসলিমের 10 জনকে নিয়েছো, তুমি হচ্ছে ট্রাইবালের 10 জনকে নিয়েছো। ক্রস সেকশন তুমি একবারই মেজার করবে, হোল গ্রোথ পিরিয়ডটা কভার করছে। ইউ হ্যাভ টু টেক মেজারমেন্ট অনলি ওয়ান্স, দিয়ে তুমি একটা সিদ্ধান্তে পৌঁছে গেলে যে কার গ্রোথ রেট প্যাটার্নটা কেমন হচ্ছে। এবং এখানে আমি বলে দিই, লিনিয়ার মেজারমেন্ট নেওয়া হয়, এরিয়াল নেওয়া হয়, আর পন্ডেরাল নেওয়া হয়। 3টে মেজারমেন্ট তোমাকে নিতে হবে। কি কি? লিনিয়ার, বুঝতে পারছো, লিনিয়ার নিতে হবে, এরিয়াল নিতে হবে, অ্যান্ড পন্ডেরাল। লিনিয়ার মানে রিলেটেড টু লেংথ, হাইটটা কতটা হচ্ছে কার, মুসলিম, হিন্দু, ট্রাইব, হাইটটা কার কেমন বাড়ছে। লিনিয়ার মানে লেংথ, এরিয়াল মানে সারফেস এরিয়া, সারফেস এরিয়া কার কেমন, পন্ডেরাল মানে ওয়েটটা কেমন। এইভাবে ক্রস সেকশনাল মেথড এবং হচ্ছে লংগিটিউডিনাল মেথডে আমি গ্রোথ স্টাডিটাকে এগিয়ে নিয়ে যাব। এবং ক্রস সেকশনাল মেথড তোমার পয়সা বাঁচিয়ে দেয়, তোমার সময় বাঁচিয়ে দেয়, কন্টিনিউয়াস কোঅপারেশনাল সাবজেক্ট, কারণ 1 বার 2 বার 3 বার গাড়ি হয়ে যায়, তুমি পাবে, তাতে কোনো বাধা নেই। এবং তুমি অনেকটা অ্যাট এ টাইম একটা পুরো টাইম স্প্যান, একটা কম টাইম স্প্যানে তুমি অনেকটা পিরিয়ড, পুরো হোল গ্রোথ পিরিয়ডটা তুমি কভার করতে পারবে এবং একটা সিদ্ধান্ত তুমি আসতে পারবে। চলো নেক্সট হচ্ছে কি, নাম্বার 6, গ্রুপ বি নাম্বার 6, ডিসকাস ইন ব্রিফ লোয়ার প্যালিওলিথিক কালচার অফ নর্মদা ভ্যালি। Discuss in brief lower Paleolithic culture of Narmada Valley. A. B. Write a note on chopper chopping culture found in Indian subcontinent. আমি বিটা দিয়ে শুরু করছি। দেখো, আমি যখন ক্লাসে লোয়ার প্যালিওলিথিক কালচার বলেছিলাম, পুড়িয়েছিলাম, তখন আমি মনে করে দেখো যে পাবলিক সার্ভিস কমিশনের লোয়ার প্যালিওলিথিক কালচারের উপরে একটা দুর্বলতা আছে। পাবলিক সার্ভিস কমিশনের লোয়ার প্যালিওলিথিক কালচারের উপরে কিন্তু একটা দুর্বলতা আছে, এটা আমি ক্লাসে বলেছিলাম। এবং দেখো প্রশ্নটা সাজিয়ে দিয়েছে, যদিও পেপার 2 প্রশ্ন পেপার 1-এ রাইট এ নোট অন চপার চপিং কালচার ফাউন্ড ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, মানে কোনটা লিখতে হয় বলো, বলো কোনটা? মানে হচ্ছে তোমাকে সোয়ান ভ্যালি লিখতে হবে। তোমাকে ডাইরেক্ট সোয়ান ভ্যালি দেয়নি, তোমাকে ঘুরিয়ে দিয়ে জাস্ট নামটা, কারণ এই যে চপার চপিং কালচার ইজ অল ইন্ডিয়া অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ইজ অলসো নোন অ্যাজ সোয়ান কালচার, কারণ সোয়ান ভ্যালি এক্সকেভেটেড বাই ডি টেরা অ্যান্ড প্যাটারসন ইন দ্য ইয়ার 1935। আমি ক্লাসে একদম ডায়াগ্রাম করেছিলাম যে পরপর ধাপে ধাপে টুলগুলো পাওয়া গেছে, TD, T1, T2, T3, T4, T5, 6 terraces have been identified. D. Terra and Patterson tried to relate Swan Valley with Himalayan glaciation. তারা হিমালয়ান গ্লেসিয়েশনের সাথে তারা রিলেট করতে চেয়েছে। ভ্যালির ধাপে ধাপে আমরা টুলস পেয়েছি, আমরা চপার চপিং টুলস পেয়েছি, চপার চপিং টুলস পেয়েছি বলেই চপার চপিং। এবং এখানে প্রি সোয়ান, আর্লি সোয়ান, লেট সোয়ান অ্যান্ড ইভলভড সোয়ান তোমাকে লিখতে হবে। চপার চপিং একদম লাস্টে, একদম লেট সোয়ানে আমরা ফ্লেক টুলস এসেছে, একদম লেট সোয়ানে, যখন প্রায়
ইঙ্গিত দিচ্ছে যে লোয়ার প্যালিওলিথিক কালচারটা শেষ হয়ে আসছে। আমি বারবার বলেছিলাম, দেখো পাবলিক সার্ভিস কমিশনের একটা আলাদা দুর্বলতা আছে লোয়ার প্যালিওলিথিক কালচারের উপরে। ঠিক ঠিক একইভাবে পুরো তুমি সোয়ান ভ্যালির সেই ডি টেরান প্যাটারসন নর্থ ওয়েস্টার্ন রিজিয়ন, মানে অ্যালং উইথ কাশ্মীর ভ্যালি এক্সকেভেটেড বাই ডি টেরান প্যাটারসন অ্যালং উইথ বর্তমানে অ্যালং উইথ কাশ্মীর ভ্যালি বর্তমানে তোমার রাওয়ালপিন্ডিতে আছে। কারণ তোমার এই যে ট্রিবিউটারি অফ দ্য রিভার ইন্দাস, একটা ইন্দাস নদী ঝিলাম নদী ওই এলাকায় অ্যালং উইথ কাশ্মীর রিজন বর্তমানে রাওয়ালপিন্ডিতে, ওই জায়গায় এক্সকেভেটেড বাই ডি টেরান প্যাটারসন্স 6 terraces have been identified known as D2, D1, D1, T1, এইবার T terraces 1 দিয়ে সিম্বল করা হয়েছে, T1, T2, T3, T4, অর্থাৎ 6 terraces identified, pre-Shoan, early Shoan, late Shoan, evolved Shoan, এবং আর্লি সোয়ানে আমরা প্রচুর চপার চপিং টুলস পেয়েছি, যেখান থেকে সোয়ান ভ্যালি ওই কালচারটাকে চপার চপিং কালচারাল ট্র্যাডিশন বলা হয় ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। আজকের দিনে ওটা কিন্তু রাওয়ালপিন্ডি পাকিস্তানে। ডিসকাস ইন ব্রিফ লোয়ার প্যালিওলিথিক কালচার অফ নর্মদা ভ্যালি। নর্মদা ভ্যালি কোথায়? মধ্যপ্রদেশ। নর্মদা ভ্যালি কেন ইন্টারেস্টিং? এখানে কিন্তু আমরা একটা বিরাট বড় অ্যাসুলিয়ান কালচারাল ট্র্যাডিশন পেয়েছি। ভালো করে ভেবে দেখো, যখন লোয়ার প্যালিওলিথিক কালচার ক্লাসে পড়াচ্ছিলাম, প্রি চেলিয়ান, চেলিয়ান, অ্যাসুলিয়ান, ক্ল্যাকটোনিয়ান, লেভালোয়েশিয়ান, লেভালোয়েশিয়ান মার্জড ইনটু মিডল প্যালিওলিথিক কালচার। যে কালচারাল ট্র্যাডিশানগুলো ছিল লোয়ার প্যালিওলিথিকের একদম বিগিনিংয়ে কী ছিল? প্রি চেলিয়ান, দেন চেলিয়ান, দেন অ্যাসুলিয়ান, দেন ক্ল্যাকটোনিয়ান, দেন লেভালোয়েশিয়ান। লেভালোয়েশিয়ানটা মার্চ করে গেছে তোমার মিডল প্যালিওলিথিক কালচারের সাথে। বলিনি এইবারে অ্যাসুলিয়ান কালচারটা এনরিচ ছিল এই নর্মদা ভ্যালিতে, এনরিচ ছিল। আমরা এখানে আমরা কোটুল এবং হ্যান্ডেক্স পেয়েছি, আমরা ক্লিভার পেয়েছি, আমরা চপার্সও পেয়েছি, আমরা ফ্লেক টুলসও পেয়েছি, ক্লিভারও পেয়েছি আমরা। এবং ইন্টারেস্টিং, এখানে অনেকগুলো প্লেস আইডেন্টিফাইড হয়েছে। যেমন হাত নোড়ার কথা বলেছিলাম, হাত নোড়া খেয়াল করে দেখো, হাত নোড়াতে এই নর্মদা ভ্যালিতে ডক্টর অরুণ সোনাকিয়া তিনি একটা ফ্র্যাগমেন্টেড স্কাল পান, নাম দিয়েছিলেন নর্মদা ম্যান, নাম দিয়েছিলেন নর্মদা ম্যান। এবং এই নর্মদা ম্যান তার ফেসিয়াল যে স্কেলিটনগুলোকে রিকনস্ট্রাক্ট করা সম্ভব হয়নি। আমরা আর আনফর্চুনেট যে আমরা রিমার্কেবল ফসিল আমরা পাইনি, সেই দিক থেকে আমরা আনফর্চুনেট। অরুণ সোনাকিয়া সেই ফ্র্যাগমেন্টেড স্কাল পেয়েছে, যাকে উনি নর্মদা ম্যান বলেছেন। অনেকে বলেছেন এইচ নর্মাদেনসিস, কারণ এটাকে নিয়ে বিতর্ক আছে এর ফাইলোজেনেটিক স্ট্যাটাস নিয়ে, কিন্তু ম্যাক্সিমাম স্কলার মনে করছে যে এটা একটা হোমো ইরেক্টাস, মানে হোমো ইরেক্টাস ক্যারেক্টারের সাথে মেলে। তার সাথে লোয়ার প্যালিওলিথিক কালচারে যেমন হাত নোড়া একটা জায়গা, ইশারপুর একটা জায়গা, লোয়ার প্যালিওলিথিক কালচার অনেক জায়গা পাওয়া গেছে ওখানে, বুঝতে পেরেছ? এই জায়গা গেল তোমার গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে আমি হ্যান্ডেক্স পাচ্ছি, আমি ক্লিভার পাচ্ছি, আমি ফ্লেক টুলস পাচ্ছি, আমি চপার পাচ্ছি, এবং অ্যাসোলিয়ান কালচারাল ট্র্যাডিশান এনরিচড হচ্ছে এই নর্মদা ভ্যালিতে। চলো, আমাদের সময়ও কমে আসছে। নাম্বার 6 হলো নাম্বার 7। নাম্বার 7 আমি কি একটু আসছে না কেন? নাম্বার 7 কোয়েশ্চেন্সটা একটু এটা হচ্ছে না। নাম্বার কোয়েশ্চেন নাম্বার 7, পেপার 1 কোয়েশ্চেন নাম্বার 7 3 এসছে, 7 হ্যাঁ এসে গেছে, এসে গেছে। বিউটিফুল কোয়েশ্চেন্স, যাকে বলে মারের বল। আবার একদম 6
ব্যাটসম্যান এগিয়ে এসে ড্রাইভ করবে, আবার 6। নাম্বার 7, এ ডিসকাস এম অ্যান্ড স্কোপ অফ ইকোলজিক্যাল অ্যান্থ্রোপোলজি, ভেরি বিউটিফুল কোয়েশ্চেন্স। বি, রাইট দ্য মেথডস অফ স্টাডি অফ ইকোলজিক্যাল অ্যান্থ্রোপোলজি। সি, রাইট এ নোট অন কালচারাল ইকোলজি। কি বললাম, মারের বল, একদম সোজা এগিয়ে এসে মারবে ব্যাটসম্যান, বল উড়ে গিয়ে সীমানার বাইরে। সুন্দর কোয়েশ্চেন্স। ডিসকাস এম অ্যান্ড স্কোপ অফ ইকোলজিক্যাল অ্যান্থ্রোপোলজি। কি বলেছিলাম? ম্যান ইজ দ্য অনলি স্পিসিস who can survive in any region of the world because of his biological adaptation and cultural adaptation. মানুষ হচ্ছে একমাত্র প্রাণী যে পৃথিবীর যে কোনো জায়গায় মানিয়ে নিতে পারে, তার কারণ তার মধ্যে যেমন জৈবিক অভিযোজন কাজ করে, ঠিক তেমনি সাংস্কৃতিক অভিযোজনও কাজ করে। ম্যান ইজ দ্য অনলি স্পিসিস হু ক্যান সার্ভাইভ ইন এনি রিজিয়ন অফ দ্য ওয়ার্ল্ড বিকজ অফ হিজ বায়োলজিক্যাল অ্যাডাপ্টেশন অ্যান্ড কালচারাল অ্যাডাপ্টেশন। তার কারণ অন্যান্য অ্যানিম্যালের ক্ষেত্রে জু জিওগ্রাফি আছে, সব অ্যানিম্যাল সব জায়গায় পাওয়া যাবে না, বাট মানুষকে পেয়ে যাবে তুমি রনে বনে, জঙ্গলে, দ্বীপে, পাহাড়ে, মরুভূমিতে, যেখানেই যাও মানুষ পাবে। বিকজ মানুষের সেই ক্ষমতা আছে দুদিক থেকে, একটা বায়োলজিক্যাল অ্যাডাপ্টেশন অ্যান্ড কালচারাল অ্যাডাপ্টেশন। তার মানে ইকোলজিক্যাল অ্যান্থ্রোপোলজি স্টাডি অফ ম্যান এনভায়রনমেন্ট রিলেশনশিপ। Environment is used in anthropological explanation, an area of endeavor currently referred to as ecological anthropology. ভালো করে শুনে নাও কি বললাম। Environment is used in anthropological explanation, an area of endeavor currently referred to as ecological anthropology. তুমি এনভায়রনমেন্টকে ব্যবহার করে হিউম্যান অ্যাডজাস্টমেন্ট বোঝার চেষ্টা করছো, কারণ এভরি হিউম্যান কমিউনিটি হ্যাজ ইটস ওন অ্যাডাপটিভ স্ট্র্যাটেজি, অ্যাডাপটিভ বিহেভিয়ার। তাই ইকোলজিক্যাল অ্যান্থ্রোপোলজি স্টাডি উদ্দেশ্য হচ্ছে হিউম্যান অ্যাডাপ্টেশন, হিউম্যান কালচারাল অ্যাডাপ্টেশন স্টাডি করা। কারণ আমরা জানি যেমন জারোয়া ট্রাইব, তারা থাকে আইল্যান্ডে, তাদের একটা আইল্যান্ডের একটা অ্যাডাপটিভ বিহেভিয়ার এক রকমের। আবার যে ট্রাইবটা পাহাড়ে থাকে, they need to adjust with hill environment. যে থাকে এক্সট্রিম কোল্ড ক্লাইমেটে, they have to adjust with the cold climate. যে থাকে এক্সট্রিম হট অ্যান্ড ময়েস্ট ক্লাইমেট, they have to adjust with the hot and moist climate. Here ecological anthropology is working. Human adaptive behavior. ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? কারণ ইকোলজি স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ নেচার ইপি ওডাম বলেছিলেন যে ইকোলজি ইজ নাথিং বাট দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ নেচার। ইকোলজি ইজ নাথিং বাট দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ নেচার, বাট এনভায়রনমেন্ট ইউজ ইন অ্যান্থ্রোপোলজিক্যাল এক্সপ্লেনেশন অ্যান্ড এরিয়া অফ এন্ডেভার currently referred to as ecological anthropology. Ecological anthropology study human adaptation, human cultural adaptation, human biological adaptation, human adaptive behavior, man-environment relationship. কারণ every community has its own adaptive behavior. The Jaroa tribe have their own adaptive behavior and the Toda tribe have their own adaptive skill. Ecological anthropology study all these adaptive behavior. Human adaptation আমাদের স্টাডি করতে হবে। আজকের দিনে তো আরও হবে, কারণ নাও উই আর সাফারিং ফ্রম গ্লোবাল এনভায়রনমেন্টাল থ্রেট। উই আর সাফারিং ফ্রম গ্লোবাল এনভায়রনমেন্টাল থ্রেট। হাউ টু ওভারকাম দ্য সিচুয়েশন? হাউ টু ওভারকাম দ্য সিচুয়েশন? আমাদের আজকের দিনে দাঁড়িয়ে ইকোলজিক্যাল অ্যান্থ্রোপোলজি অবভিয়াসলি ক্রাইং নিড টু আন্ডারস্ট্যান্ড ম্যান এনভায়রনমেন্ট রিলেশনশিপ, বিকজ environmental threat is continuously increasing. We have to overcome the situation. তাই এখানে কিন্তু এম অ্যান্ড স্কোপ ইকোলজিক্যাল অ্যান্থ্রোপোলজি রয়েছে, এবং এক্ষেত্রে আমরা যাকে থ্যাঙ্ক জানাবো, যার কাছে আমরা কৃতজ্ঞ, তার নাম জুলিয়ান এইচ স্টিওয়ার্ড, আমেরিকান অ্যান্থ্রোপোলজিস্ট জুলিয়ান এইচ স্টিওয়ার্ড, জে স্টিওয়ার্ড. He has introduced the term cultural ecology. আজকের দিনে বলা হচ্ছে যে কালচারাল ইকোলজি ইজ অলসো নোন অ্যাজ ইকোলজিক্যাল অ্যান্থ্রোপোলজি, অ্যান্ড জুলিয়ান স্টিওয়ার্ড হ্যাজ বিন রিগার্ডেড
as the pioneer of ecological anthropology. Julian Stewart has been regarded as the pioneer of ecological anthropology. জুলিয়ান স্টিওয়ার্টকে ইকোলজিক্যাল অ্যানথ্রোপোলজি পায়োনিয়ার বলা হয় এবং তিনি তার মেথড তার মানে এখানে যে বলছেন যে রাইট দ্য মেথডস অফ স্টাডি অফ ইকোলজিক্যাল অ্যানথ্রোপোলজি, তার মানে জুলিয়ান স্টিওয়ার্টস মেথড ইজ অফকোর্স দ্য মেথড অফ ইকোলজিক্যাল অ্যানথ্রোপোলজি। জুলিয়ান স্টিওয়ার্টস কী বলেছেন? আমি বলেছিলাম ক্লাসে, দ্য ইন্টারাকশন বিটুইন কালচারস টেকনোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট মাস্ট বি অ্যানালাইজড। Cultures, technology and environment must be analyzed. The relation between pattern of behavior associated with cultures, technology must be examined. The relation between pattern of behavior associated with cultures, technology must be examined. The relation between those behavior pattern and the rest of the cultural system, those behavior pattern and the rest of the cultural system should be analyzed. Rest of the cultural system মানে সোশ্যাল অর্গানাইজেশন কীভাবে রিলেটেড এনভায়রনমেন্টের সাথে, পলিটিক্যাল অর্গানাইজেশন কীভাবে রিলেটেড, রিলিজিয়াস বিলিফস কীভাবে রিলেটেড, কাস্টমস কীভাবে রিলেটেড, আমাকে স্টাডি করতে হবে। কারণ ওনার বক্তব্য ছিল এনভায়রনমেন্ট ইজ দ্য চিফ ডিটারমাইনিং ফ্যাক্টর অফ কালচার অ্যান্ড কালচারাল ট্রান্সফরমেশন। যখন কোনো কালচার ইভলভ করে, একটা নির্দিষ্ট এনভায়রনমেন্টকে ইভলভ করে, যখন কোনো সংস্কৃতি বিবর্তিত হয়, কিভাবে হয়? সেটা এনভায়রনমেন্টের মধ্যেই বিবর্তিত হয়। সো এনভায়রনমেন্টকে বাদ দিয়ে কালচারাল ইভলিউশনটাকে স্টাডি করা সম্ভব না, কারণ কালচার ইভলভস ইন এ পার্টিকুলার এনভায়রনমেন্ট অ্যান্ড অ্যাকর্ডিং টু স্টিওয়ার্ট, environment is the chief determining factor of culture and cultural transformation. এবং এখানে আমি চারটে কথা বলবো, দ্যাট ইজ মেথডস অফ ইকোলজিক্যাল অ্যানথ্রোপোলজি। নাম্বার 1 কালচারাল অ্যাডাপ্টেশন, নাম্বার 2 কালচারাল ইকোলজি অবশ্যই, নাম্বার 3 এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম। এগুলো বিশ্লেষণ করার সময় এখানে নেই, আমি ক্লাসে বলেছিলাম হোয়াট ইজ এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম। Environment determines your food habit and environmental possibilism. Cultural ecology, cultural adaptation, environmental determinism, environmental possibilism, এগুলো নিয়ে আমরা চলবো জুলিয়ান স্টিওয়ার্টকে নিয়ে। These are the methods of ecological anthropology. রাইট এ নোট অন কালচারাল ইকোলজি। আর একখানা প্রশ্ন, কালচারাল ইকোলজি মানে কি? কালচারাল ইকোলজি কার? একটু আগে বলেছি, জুলিয়ান স্টিওয়ার্ট হ্যাজ ইন্ট্রোডিউসড দ্য টার্ম কালচারাল ইকোলজি, অলসো নোন অ্যাজ ইকোলজিক্যাল অ্যানথ্রোপোলজি। আজকের দিনে বিভিন্ন স্কলার বলছে যে আমরা কালচারাল ইকোলজিকে ইকোলজিক্যাল অ্যানথ্রোপোলজি বলবো। হিউম্যান কালচার অ্যান্ড এনভায়রনমেন্ট, যেমন আমি ক্লাসে যখন পড়িয়েছিলাম তোমাদের মনে আছে নিশ্চয়ই, নেচার ম্যান স্পিরিট কমপ্লেক্স পড়িয়েছিলাম। ইট ইজ অবভিয়াসলি এ কালচারাল ইকোলজিক্যাল স্টাডি ডান বাই ডক্টর এল.পি. বিদ্যার্থী। ইট ইজ অবভিয়াসলি এ কালচারাল ইকোলজিক্যাল স্টাডি কন্ডাক্টেড বাই ডক্টর এল.পি. বিদ্যার্থী। সেখানে নেচার ম্যান স্পিরিট কমপ্লেক্সে কীভাবে আমাদের একটু আগে আমি ট্রাইবাল ডেভেলপমেন্টে বলেছিলাম যে গায়ের জোরে যদি তুমি কোনো ট্রাইবাল এরিয়াতে কাজ করতে যাও, ম্যান এনভায়রনমেন্ট রিলেশনশিপ না বুঝে, যেখানে ইকোলজিক্যাল অ্যানথ্রোপোলজির কাজ, বিকজ ট্রাইবালস আর ভেরি সেন্সিটিভ অ্যাবাউট দেয়ার ট্র্যাডিশনাল লাইফস্টাইল অ্যান্ড কালচার, দে ট্রাই টু মেনটেন দেয়ার ট্র্যাডিশন ইন দেয়ার ফরেস্ট বেসড হ্যাবিটেট। অরণ্য কেন্দ্রিক জীবনে তারা অভ্যস্ত। তাদের যে নেচার ওরিয়েন্টেড লাইফস্টাইল, তাদের যে ফরেস্ট হ্যাবিটেট, সেখানে তাদের উৎসব, পালা পার্বণ, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, পুজো আর্চা, ধর্মীয় জীবন টোটালটাই আবর্তিত হয়। দে আর নট ইন এ পজিশন টু অ্যাকসেপ্ট এনিথিং ফ্রম আউটসাইড। এই জায়গায় উই নিড টু স্টাডি কালচারাল ইকোলজিক্যাল অ্যানালিসিস। তা না হলে ট্রাইবাল এরিয়াতে কাজ করতে গেলে প্রবলেমে পড়তে হবে।
তোমার প্রজেক্টও ইমপ্লিমেন্ট তুমি করতে পারবে না, কোনো ডেভেলপমেন্ট প্রোগ্রামও করতে পারবে না। কারণ কালচারাল ইকোলজি যেটা জুলিয়ান স্টিওয়ার্টের বক্তব্য ছিল, সেখানে হিউম্যান কালচার অ্যান্ড এনভায়রনমেন্টের সম্পর্ক তোমাকে ভালো করে বুঝতে হবে, তা নাহলে কাজ করা যাবে না। বিকজ ট্রাইবালস আর নট ইন এ পজিশন টু অ্যাকসেপ্ট এনিথিং ফ্রম আউটসাইড বিকজ অফ দ্যাট ট্র্যাডিশনাল লাইফস্টাইল অ্যান্ড কালচার, অ্যান্ড সাকসেসফুল ইমপ্লিমেন্টেশন অফ এনি ট্রাইবাল ডেভেলপমেন্ট প্রজেক্ট ডিপেন্ডস অন লোকাল অ্যাকসেপ্টেন্স, এনভায়রনমেন্টাল ভায়াবিলিটি অ্যান্ড সাস্টেনেবিলিটি। কালচারাল ইকোলজির কাজটা এখানে, এবং কালচারাল ইকোলজি মানেই হচ্ছে হিউম্যান কালচার আর এনভায়রনমেন্টের কী সম্পর্ক, যেটা নেচার ম্যান স্পিরিট কমপ্লেক্স দিয়ে সুন্দর করে ক্লাসে আমি বোঝানোর চেষ্টা করেছিলাম। 8. রাইট দ্য ডিস্ট্রিবিউশন অফ আর্কেইক হোমোসেপিয়ান্স ওয়ার্ল্ড ওয়াইড। আর একখানা মারের বল, অসাধারণ প্রশ্ন। এবং আমি বলেছিলাম নিয়ানডার্থাল ম্যান তোমাকে নাও দিতে পারে। যারা যারা ক্লাস করেছো তারা জানো ভালো করে যে নিয়ানডার্থাল ম্যানের নামটা ধরলো না, নামটা উচ্চারণই করলো না। নিয়ানডার্থাল ম্যানের নামটা উচ্চারণ না করে ওরা দিতে পারে আর্কেইক হোমোসেপিয়ান্স। ডিস্ট্রিবিউশন চেয়েছে, তারপরে বলেছে রাইট ইন ব্রিফ অ্যানাটমিক্যাল ফিচার্স অফ আর্কেইক হোমোসেপিয়ান্স। এই আর্কেইক হোমোসেপিয়ান্স বা নিয়ানডার্থাল ম্যানের অ্যানাটমিক্যাল ফিচার্স জানতে চেয়েছে, সুন্দর প্রশ্ন। তারপরে বলছে ডিসকাস ফাইলোজেনেটিক রিলেশনশিপ অ্যান্ড ট্যাক্সোনমিক ইস্যুজ অফ আর্কেইক হোমোসেপিয়ান্স। আর্কেইক হোমোসেপিয়ান্সের দেখো ফাইলোজেনেটিক মানে কি, নিয়ানডার্থাল প্রবলেমটা না বলে, নিয়ানডার্থাল প্রবলেমটা না বলে তোমাকে দিয়ে দিয়েছে ফাইলোজেনেটিক রিলেশনশিপ অ্যান্ড ট্যাক্সোনমিক ইস্যুজ অফ আর্কেইক হোমোসেপিয়ান্স। ক্লিয়ার? তার মানে নিয়ানডার্থাল প্রবলেম লিখতে হবে। ক্লাসে বলেছিলাম যে নিয়ানডার্থাল প্রবলেমটা কি না, দ্য ভিউজ অ্যান্ড অ্যানালিসিস, দ্য ভিউজ অ্যান্ড অ্যানালিসিস রিগার্ডিং দ্য অরিজিন, evolutionary sequence and phylogenetic status of Neanderthal man vary. Academic debate regarding phylogenetic status of Neanderthal and relation to modern man is still continuing. Academic debate regarding phylogenetic status of Neanderthal man is still continuing. এই যে নিয়ানডার্থাল ম্যানের ফাইলোজেনেটিক পজিশন, আমাদের সাথে তার সম্পর্ক, তার ইভলিউশনারি সিকোয়েন্স নিয়ে তুমি একরকম বলেছো, আমি একরকম বলেছি, রাম একরকম বলেছে, ভীম একরকম বলেছে। অ্যাকাডেমিক ডিবেট ইজ স্টিল কন্টিনিউইং। দ্যাট ইজ কল্ড নিয়ানডার্থাল প্রবলেম। এখানে তাই দিয়েছে ফাইলোজেনেটিক রিলেশনশিপ অ্যান্ড ট্যাক্সোনমিক ইস্যুজ অফ আর্কেইক হোমোসেপিয়ান্স মানে নিয়ানডার্থাল। সেখানে তুমি লিখবে যে কারেন্ট ভিউ আমরা কি পেয়েছি। আমি বলেছিলাম 3টে হাইপোথিসিস পেয়েছি, একটা হচ্ছে নিয়ানডার্থাল ফেজ, একটা হচ্ছে প্রি নিয়ানডার্থাল ফেজ, একটা হচ্ছে প্রি সেপিয়ান ফেজ, এবং কারেন্ট ভিউ আমরা পেয়েছি হোমো ইরেক্টাস স্প্লিট আপ করেছে। ওয়ান ইজ অ্যানসেস্ট্রাল টু নিয়ানডার্থাল, অ্যানাদার ইজ অ্যানসেস্ট্রাল টু অ্যানাটমিক্যাল মডার্ন ম্যান। এবং আমরা তোমার দাঁত পেয়েছি বেলজিয়ামে, এমটিডিএনএ টেস্ট করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে পপুলেশন ডাইভার্সিটিস অনেক বেশি নিয়ানডার্থালের। রাইট ইন ব্রিফ অ্যানাটমিক্যাল ফিচার্স অফ আর্কেইক হোম মানে নিয়ানডার্থাল ম্যানের অ্যানাটমিক্যাল ফিচার্স বলতে হবে, কারণ নিয়ানডার্থাল ম্যান তো প্রচুর পাওয়া গেছে। এবং আফটার কেয়ারফুল স্টাডি Houghton has classified Neanderthal into 2 groups. After careful study, Houghton has classified Neanderthal into 2 groups. একটা নাম্বার 1 কি, নাম্বার 1 ক্লাসিক্যাল নিয়ানডার্থাল, নাম্বার 2 প্রোগ্রেসিভ নিয়ানডার্থাল। ক্লাসিক্যাল নিয়ানডার্থালের মধ্যে আছে লা চ্যাপেল অক্সেন্স রয়েছে, লা চ্যাপেল অক্সেন্স রয়েছে, লা মস্ট্রিয়ার রয়েছে। প্রোগ্রেসিভের মধ্যে আছে ক্র্যাপিনা আছে, স্টেনিম আছে, স্টেনিম যেমন জার্মানিতে পাওয়া গিয়েছিল, ক্র্যাপিনা যুগোস্লাভিয়া। এবং তারপরে ইয়ে লা চ্যাপেল অক্সেন্সকে সমস্ত নিয়ানডার্থাল ম্যানের রিপ্রেজেন্টেটিভ ধরা হয়েছে। লা চ্যাপেল অক্সেন্স হ্যাড বিন রেকগনাইজড অ্যাজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ
অল নিয়ান্ডারথাল পিপল, যেটা পাওয়া গিয়েছিল কোথায়, একটা স্মল কেভ, কোরেজ ডিস্ট্রিক্ট, ফ্রান্স। এখানেই তো তোমার ডিস্ট্রিবিউশন হয়ে যাবে, এখান থেকেই ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। ডিস্ট্রিবিউশন কোথায় পাওয়া গেছে? যেমন ফ্রান্সে পাওয়া গেছে লা চ্যাপেল অক্সেন্স। এবং এইখানে আমি বলেছিলাম মার্সেলিন বোল অ্যান্ড হেনরি ভ্যালিজ এরা প্যারিসে নিয়ে গিয়ে স্টাডি করে, দিয়ে কতগুলো ক্যারেক্টার দেয়, যেটাকে আমি বলেছি যে অ্যানাটমিক্যাল ফিচার্স। যেমন তোমার নিয়ান্ডারথাল ম্যানের, আমি 2-4টে বলে দিই, আমার সময় এদিকে কমে আসছে, আমার ইচ্ছে করছে আরও বলি, কিন্তু টাইমের আবদ্ধ আমি আছি। তো একটা রয়েছে তোমার লার্জ অ্যান্ড ম্যাসিভ স্কাল ছিল ওই লা চ্যাপেল অক্সেন্সের। ক্রেনিয়াল ক্যাপাসিটি ছিল 1600 কিউবিক সেন্টিমিটার। দ্যাট মিনস জাস্ট অ্যাবাভ দ্য অ্যাভারেজ ক্রেনিয়াল ক্যাপাসিটি অফ মডার্ন ইংলিশম্যান। ক্লাসে বুঝিয়েছিলাম নিয়ান্ডারথাল ম্যানের ফোরহেডটা রিসিড করেছে, রিসিডিং ফোরহেড। নিয়ান্ডারথাল ম্যানের ডেন্টাল সিরিজটা কন্টিনিউয়াস ছিল, নো ডায়াস্টেমা। নিয়ান্ডারথাল ম্যানের চিনটা ডেভেলপ করতে করতে করেনি, মানে চিনটা ছিল রুডিমেন্টারি অর অ্যাবসেন্ট। কারণ নিয়ান্ডারথাল ম্যানের পরে আমরা যখন ক্রোম্যাগননকে পেলাম, ক্রোম্যাগননের সময় কিন্তু ফাইন চিন পেয়েছি। ক্রোম্যাগনন থেকে দুনিয়ার যত মানুষ তুমি কাউকে দেখবে না উইদাউট চিন, বা নিয়ান্ডারথালে কিন্তু রুডিমেন্টারি চিন ছিল। বুঝতে পেরেছ? নিয়ান্ডারথাল ম্যানের বোনসগুলো ছিল শর্ট, স্টাউট অ্যান্ড পাওয়ারফুল বোনস, ইন্ডিকেট পাওয়ারফুল মাস্কুলার ডেভেলপমেন্ট। ওর যে হাড়গুলো পাওয়া গেছে শর্ট, স্টাউট, স্ট্রং, যেটা ইঙ্গিত করছে যে ওর পাওয়ারফুল মাস্কুলার ডেভেলপমেন্ট ছিল। লা চ্যাপেল অক্সেন্সের হাইট ছিল 5 ফুট 1 ইঞ্চ হাইট ছিল। ক্লিয়ার? অরবিট ছিল ভেরি লার্জ। এই যে চোখ, যেটাকে অরবিটের বাংলা হচ্ছে অক্ষিকোটর, অরবিটের বাংলা হচ্ছে অক্ষিকোটর, অরবিটটা ছিল বেশ লার্জ অরবিট ছিল। বুঝতে পেরেছ? সব থেকে ইন্টারেস্টিং এই যে নিয়ান্ডারথাল ম্যানের যে ম্যাক্সিলারি রিজিয়ন, এটা একটা মাজল ফর্ম করেছে। মাজল, এবার মাজল ফর্ম করেছে, কুকুর টুকুর দেখবে তোমার মাজল থাকে, মাজল ফর্ম করেছে। ওয়েল ডেভেলপড ম্যাক্সিলারি রিজিয়ন অ্যান্ড ইট হ্যাজ ফর্মড এ মাজল লাইক অ্যাপিয়ারেন্স। যদি দিত আধুনিক ম্যানের সাথে কি সম্পর্ক? দেখো আমাদের মুখে কারুর মাজেল নেই, মডার্ন ম্যান কারুর মুখে তুমি মাজেল কি দেখেছো? কারুর মুখে তুমি মাজেল, নিয়ান্ডারথাল ম্যানের মাজেল ছিল। এরকম ক্যারেক্টার তোমরা লিখেছো। এবারে ডিস্ট্রিবিউশন তো তোমাকে বললাম যে ওয়ার্ল্ড ওয়াইড আজকে নিয়ান্ডারথাল ম্যান আমরা প্রথম কোথায় পেয়েছিলাম, কোথায় ছিল? 1856 সাল, ইন দ্য ইয়ার 1856। In the year 1856, the skeletal materials of Neanderthal have been collected from Neanderthal Valley, Düsseldorf, Germany. জার্মানির ডেসেলডর্ফের নিয়ান্ডারথাল ভ্যালি, যেখানে যিনি পেয়েছিলেন তিনি কিন্তু কোনো অ্যানথ্রোপোলজিস্ট বা প্যালিওঅ্যানথ্রোপোলজিস্ট নন, তিনি একটা লাইমস্টোন কেভের মালিক ছিলেন। তিনি স্কাল, ক্যাপ, লং বোনস পেলেন, পাওয়ার পর ভাবলেন ভাই আমি এটা নিয়ে কী করব, আমার কি কাজ। তিনি তখন লোকাল স্কুলে বিজ্ঞান পড়ায় একজন শিক্ষক, তার নাম হচ্ছে J.K. ফুলরট। এই J.K. ফুলরটকে তিনি দিয়ে দিলেন। লোকাল সায়েন্স টিচার J.K. ফুলরট, এই J.K. ফুলরটকে তিনি দিয়ে দিলেন। J.K. ফুলরট কিন্তু ওর গুরুত্ব অনুধাবন করেছিলেন এবং যথাস্থানে প্লেস করেছিলেন, সেটাই নিয়ান্ডারথাল ম্যান। এছাড়া নিয়ান্ডারথাল ম্যান নর্থ আফ্রিকা বলো, এশিয়া বলো, ইউরোপ বলো, বিস্তীর্ণ জায়গায় ছিল নিয়ান্ডারথাল ম্যান, যেটাকে ডিস্ট্রিবিউশন বলছো। এবং ইন্টারেস্টিং, র্যালফ সোলেকি বলে একজন তোমার আমেরিকান স্কলার, প্যালিও অ্যানথ্রোপোলজিস্ট, র্যালফ সোলেকি, RALPH, র্যালফ সোলেকি, RALPH, এই র্যালফ সোলেকি তিনি 9খানা স্কেলিটন পেয়েছিলেন পরপর ইরাকের সানিদার কেভ থেকে পেয়েছে। মানে প্রচুর পাওয়া যায় ফসিলস বিভিন্ন জায়গা থেকে।
যার ফলে এর ইভলিউশনারি পজিশন, মডার্ন ম্যানের সাথে রিলেশন, তার অরিজিন এক্ষেত্রে বোঝাটার ক্ষেত্রে বিভিন্ন স্কলারের মধ্যে ডিবেট চলে এবং একাডেমিক ডিবেট ইজ স্টিল গোয়িং অন। এটাই হচ্ছে ডিস্ট্রিবিউশন। তার মানে 8টা হয়ে গেল। চলো নেক্সট হচ্ছে, আমি যাচ্ছি 9, রাইট শর্ট নোটস অন এনি টু অফ দ্য ফলোয়িং। যে কোনো দুটো, প্রিপেয়ার্ড কোড টেকনিক অফ টুল মেকিং, কুলা এক্সচেঞ্জ সিস্টেম, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংটা আমার সাজেশনে ছিল না, আমি স্বীকার করে নিচ্ছি, এটা ছিল না। কোয়াসি পার্টিসিপেন্ট অবজারভেশন এগুলো ছিল। এখন টুল মেকিং অ্যান্ড টেকনিক, এটা আমার সাজেশনে ছিল এবং দিয়েওছে। যদি 9-এর এ আমরা আলোচনা করি, প্রিপেয়ার্ড কোড টেকনিক, অর্থাৎ আমি টুল মেকিং টেকনিক আমরা দেখছি। এক টুল করকম হয়, একটা কোড টুল হয়, ফ্লেক টুল হয়, চপার চপিং টুলস হয়। 3 রকমের টুল একটা বিশ্লেষণ করেছেন প্রিহিস্টোরিয়ানস। একটা হচ্ছে কোড টুল, যেমন হ্যান্ডেক্স একটা কোড টুল, একটা ফ্লেক টুলস যেমন ব্লেড একটা ফ্লেক টুলস, আর চপার চপিং টুলস। তার মধ্যে প্রিপেয়ার কোড টেকনিক মানে কোডটাকে প্রিপেয়ার করে নিতে হবে। যদি এটা একটা পাথর হয়, ধরো এটা একটা পাথরের স্টোন, এটা স্ল্যাব, এখান থেকে তুমি একটা স্ট্রাইক করে করে একটা কোর বের করে নিলে, দিয়ে কোর মানে অলরেডি একটা সাইজ স্টোন, একটা সাইজ স্টোন দিয়ে তারপরে তুমি তাকে একটা শেপ দিলে, হ্যান্ডেক্সের শেপ দিলে, যেটাকে বলা হয় প্রিপেয়ার্ড কোড টেকনিক। তার মানে এই প্রিপেয়ার কোড একটা মেথড আছে টুল মেকিংয়ে, যাকে আমরা বলি পারকাশন মেথড। পারকাশন মেথডের দুটো দিক আছে, একটা হচ্ছে ডিরেক্ট পারকাশন আর একটা হচ্ছে ইনডিরেক্ট পারকাশন। এই যে ডিরেক্ট পারকাশন, সেই ডিরেক্ট পারকাশনের মধ্যে তোমার একটা আছে ল্যাভলিউশন টেকনিক। এই প্রিপেয়ার কোড টেকনিককে অনেকে আবার ল্যাভলিউশন কোড টেকনিকও বলে। অর্থাৎ স্টোন থেকে কোডটা তুলে নিয়ে আমি একটা যদি হ্যান্ডেক্সের রূপ দিই, সেটাও একটা প্রিপেয়ার কোড টেকনিক হবে। বুঝতে পেরেছো? কুলা এক্সচেঞ্জ সিস্টেম কী হবে? কুলা এক্সচেঞ্জ হচ্ছে, তোমরা বলেছি ট্রবিয়ান আইল্যান্ডারদের কথা, যেটা ব্রাউনিসলো ম্যালিনস্কি স্টাডি ট্রবিয়ান আইল্যান্ডার্স। তিনি দেখেছিলেন একটা জটিল বিনিময় প্রথা, যেটাকে সেরিমোনিয়াল এক্সচেঞ্জ বলি, কমপ্লেক্স বার্টার বলি, অথবা কুলা রিং বলি, যেখানে 2 টাইপস অফ অর্নামেন্টস আর ইনভলভ। একটা হচ্ছে রেড সেল নেকলেস, যাকে বলা হয় স্থানীয় ভাষায় শৌলাভা, আর একটা যে হোয়াইট সেল আর্মব্যান্ড, যাকে বলা হয় মাউলি। ওই ট্রবিয়ান আইল্যান্ডার, কারণ ম্যালিনস্কি যখন কাজ করেছিলেন 4টে ট্রাইবাল গ্রুপকে বেছেছিলেন, যেমন তোমার ম্যাসিম, মাইলু, পাপুয়ানস, পিগমি। ম্যাসিম, মাইলু, Papuans and Pygmy. Malinowski have studied Kula exchange system, and 2 types of ornaments are involved here. One is red cell necklace, locally known as Shoulava. Another is white cell armband, locally known as Mauli. The exchange of Shoulava and Mauli is associated with their social status, interpersonal relationship, social position, and ultimately a competition for prestige. এই যে একটা উনি দেখেছেন যে যখন শৌলভা পাঠানো হচ্ছে, ক্লকওয়াইজ পাঠানো হচ্ছে আইল্যান্ড টু আইল্যান্ড, মাউলি পাঠানো হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ পাঠানো হচ্ছে আইল্যান্ড টু আইল্যান্ড, যার উপরে অনেক কিছু নির্ভর করে, যেগুলো আমি ক্লাসে পড়িয়েছিলাম। দ্যাট ইজ কুলা এক্সচেঞ্জ সিস্টেম। নেক্সট হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, এটা আমার সাজেশনে ছিল না এবং আমরা ভালো করে জানি যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং আজকে একটা কারেন্ট মেথড এবং এটা অবশ্যই একটা অসাধারণ মেথড ফরেনসিক অ্যানথ্রোপোলজিতে কাজে লাগে। কারণ অ্যালেক জন গ্রাফ্রিজ, উনি 1985-এ, যাকে পায়োনিয়ার বলা হয় ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, এটাকে আমরা তোমার জিন টাইপিংও বলি বা ডিএনএ প্রোফাইলিংও বলি, জিন টাইপিং বলি,
ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বলা হয়, তিনি এটা করেছিলেন। এবং কাজে লাগে কোথায় না, ফরেনসিক অ্যানথ্রোপোলজিতে কাজে লাগায়। যেমন আমি ধরো একটা জায়গায় কোথায় খুন হয়ে গেল, আমি ব্লাড পেলাম, আমি ব্লাড থেকে আমি ডিএনএ কালেক্ট করব, দিয়ে আমি বোঝার চেষ্টা করব, বা কোনো যে কালপ্রিট তার আমি চুল পেলাম, সেখান থেকে আমি মেলানোর চেষ্টা করব। এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজে লাগে, ফরেনসিক অ্যানথ্রোপোলজির কাজে লাগে, কারণ এই ডেটাটা তারা কোর্টের সামনে পেশ করে, থানা পুলিশের সামনে পেশ করে, যার জন্যে আমাদের ওই অ্যালেক জনকে আমাদের রীতিমতো থ্যাঙ্কফুল আমরা যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং আজকে কিন্তু এই যে একটা জিন টাইপিং বা হচ্ছে জিন প্রোফাইলিং করে আমরা ম্যাচ করাতে পারছি বিভিন্ন জিনিস ম্যাচ। আজকে যদি আমরা বলি এমটিডিএনএটা যদি অনেক আগে আবিষ্কার হয়েছে, এখানেও কিন্তু এমটিডিএনএ মাইটোকন্ড্রিয়াল ডিএনএ ম্যাচ করিয়ে আমরা কিন্তু আমাদের কমন আফ্রিকার মায়ের কাছে পৌঁছেছি। কারণ মাইটোকন্ড্রিয়াল ডিএনএ অ্যাকচুয়ালি ম্যাটার্নাল ডিএনএ এবং এখানে প্যাটার্নাল কন্ট্রিবিউশন থাকে না, এখান থেকে পাওয়া যায়। ঠিক তেমনি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করেও কিন্তু আমরা ফরেনসিক অ্যানথ্রোপোলজিতে ব্যবহার করা হয় এবং অপরাধীদের ধরা হয়, বিভিন্ন তার ডেটা কোর্টের সামনে পেশ করা হয়, আইনের সামনে পেশ করা হয়, যেখান থেকে সহজেই আমি রিকগনাইজ করতে পারি আজকে যে হাতের ছাপ বলো, ডার্মাটোগ্লিফিক ট্রেট যাকে তোমরা বায়োমেট্রিক্স বলছো, হাতের ছাপ কোটি লোকের 1 কোটি লোকের 1 কোটি রকমের হবে। তুমি কারো সই নকল করতে পারো, কিন্তু হাতের ছাপ নকল করতে পারবে না। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ফরেনসিক অ্যানথ্রোপোলজি কাজে লাগিয়ে বিভিন্ন রকম অপরাধ জগতে অপরাধীকে ধরা হয়, শনাক্ত করা হয়। ক্লিয়ার? আচ্ছা, এবার কী রয়েছে কোয়াসি পার্টিসিপেন্ট অবজারভেশন। এখন কোয়াসি পার্টিসিপেন্ট অবজারভেশনটা কি? পার্টিসিপেন্ট অবজারভেশন আর নন পার্টিসিপেন্ট অবজারভেশনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই কোয়াসি পার্টিসিপেন্ট অবজারভেশন। বুঝতে পেরেছ? কোয়াসি পার্টিসিপেশন হচ্ছে, পার্টিসিপেন্ট অবজারভেশন মানে কি, যে অ্যানথ্রোপোলজিস্ট গিভ ম্যাক্সিমাম ইম্পর্টেন্স অন পার্টিসিপেন্ট অবজারভেশন মেথড। অ্যানথ্রোপোলজিস্ট গিভ ম্যাক্সিমাম ইম্পর্টেন্স অন পার্টিসিপেন্ট অবজারভেশন মেথড, কারণ পার্টিসিপেন্ট অবজারভেশন মেথড অনুযায়ী field workers go directly to the field, stay with the particular community for few days and long time, observe their day-to-day behavior, and ultimately analyze their mode of behavior, and ultimately collect data. তাদের সাথে থেকে তাদের সামাজিক জীবন সব কিছু প্রত্যক্ষ করে তাদের সাথে কাটিয়ে তথ্য সংগ্রহ করে। কিন্তু কোয়াসি পার্টিসিপেন্ট যখন বোঝানো হবে তখন পুরোপুরি পার্টিসিপেন্ট অবজারভেশন হবে না, কিছুটা নন পার্টিসিপেন্ট অবজারভেশন হবে। অর্থাৎ কোয়াসি পার্টিসিপেশন হচ্ছে পার্টিসিপেন্ট অবজারভেশন এবং নন পার্টিসিপেন্ট অবজারভেশনের ভালো দিক। অনেক ক্ষেত্র আছে যেখানে কন্টিনিউয়াস পার্টিসিপেন্ট অবজারভেশন মেথড অ্যাপ্লাই করা is not only difficult but also impossible. অনেক জায়গা আছে যেখানে কন্টিনিউয়াস পার্টিসিপেন্ট অবজারভেশন মেথড ব্যবহার করা is not only difficult but also impossible. সেখানে আমি কোয়াসি পার্টিসিপেশন দেখব, যতটা পারলাম পার্টিসিপেন্ট অবজারভেশন করলাম, বাকিটা নন পার্টিসিপেন্ট অবজারভেশন করে আমি ওইভাবে সোশ্যাল লাইফে অংশগ্রহণ করলাম না, ওইভাবে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গেলাম না, আমি ওপর কিছুটা বুঝে সুঝে আমি তথ্য সংগ্রহ করলাম, যেখান থেকে আমি তথ্যটা কালেক্ট করলাম। মোটামুটি পেপার 1 আমাদের কমপ্লিট। আমি জানি না আজকে সময় আর আছে কি না, 2:10 বাজে অলরেডি। পেপার 1 আমাদের কমপ্লিট হলো, এবারে পেপার 2 আছে। তো পেপার 2তে আমাদের এবারে দেখি পেপার 2তে কী রয়েছে। Anthropology paper 2 group A, answer any 3 questions. 1A, write in brief an integrated approach of anthropology and folklore in understanding human society and cultural tradition. আমার পরে আরেকজন স্যার আছেন, আমি জাস্ট এটা করে হয়তো আজকে ছেড়ে দিতে হবে আমাকে,
Discuss on folkloric elements of West Bengal. Write in brief on folklore and identify. Identify হবে সম্ভবত, এটা আইডেন্টিটি লিখেছে। রাইট ইন ব্রিফ অন ফোকলোর অ্যান্ড যাকে যা আছে তাই পড়ছি। ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ অফ অ্যানথ্রোপোলজি অ্যান্ড ফোকলোর ইন আন্ডারস্ট্যান্ডিং হিউম্যান সোসাইটি অ্যান্ড কালচারাল ট্র্যাডিশন। ভালো করে শোনো, ক্লাসে বলেছি এবং সুন্দর প্রশ্ন, দারুণ ফাটিয়ে লিখেছে স্টুডেন্টরা। তার কারণ ফোকলোরকে বলা হয় মিরার অফ ট্রাইবাল কালচার। ফোকলোরকে বলা হয় ওরাল লিটারেচার অফ ফোক সোসাইটি, ওরাল লিটারেচার অফ ট্রাইবাল সোসাইটি, ওরাল লিটারেচার অফ সিম্পল সোসাইটি, ফোকলোরকে বলা হয়। এবং ভারতবর্ষে প্রায় 9% মানুষ ট্রাইব, 9% অফ ইন্ডিয়ান কালচার হ্যাজ বিন রিপ্রেজেন্টেড বাই দ্য ট্রাইবাল পিপল। তার মানে 9% উপজাতি সংস্কৃতি, 9% ইন্ডিয়ান কালচার, 9% অফ ইন্ডিয়ান কালচার হ্যাজ বিন রিপ্রেজেন্টেড বাই দ্য ট্রাইবাল পিপল, কারেক্ট? কিন্তু শুধুমাত্র ফোকলোরিক মেটেরিয়াল তো ট্রাইবালদের উপরে নয়, আরও অনেকেই আছে। গ্রামীণ সমাজের অনেক কিছু আছে ফোকলোরিক মেটেরিয়ালসের মধ্যে পড়ছে। এই জিনিসগুলো অ্যানথ্রোপোলজির সাথে এতটাই রিলেটেড যে এগুলো ছাড়া সোশিও কালচারাল অ্যানথ্রোপোলজি হবেই না। আজকে যেমন আমি এখানে দুজন স্কলারের নাম আনছি, একজন রবার্ট রেডফিল্ড আর একজন মিল্টন সিঙ্গার। রবার্ট রেডফিল্ড অ্যান্ড মিল্টন সিঙ্গার তারা প্রাইমারি সিভিলাইজেশন এবং সেকেন্ডারি সিভিলাইজেশনের কথা বলেছেন। প্রাইমারি সিভিলাইজেশন ইভলভস থ্রু ইন্ডিজিনাস কালচার, থ্রু ইন্ডিজিনাস ফোক কালচার, ইন্ডিজিনাস ট্রাইবাল কালচার, যাই বলো না কেন, প্রাইমারি কালচারটা, প্রাইমারি সিভিলাইজেশনটা পুরোটাই দাঁড়িয়ে রয়েছে এই ফোকলোরের উপরে। যেমন কি, যেমন তুমি ভারতবর্ষে যে সমস্ত ফোকলোর পাওয়া যায় এবং ভারতীয় সংস্কৃতিতে সোসাইটি অ্যান্ড কালচারাল ট্র্যাডিশন, folklore has played significant roles in the development of primary civilization of our country. Indian society, Indian culture primary civilization developed হয়েছে ফোকলোরের মাধ্যমে। এবং এই ফোকলোরিক মেটেরিয়ালসকে এন্টার যে ভারতবর্ষকে আমরা 3টে ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ফোকলোর, একটা হচ্ছে ফোক মিউজিক অ্যান্ড ডান্স, একটা হচ্ছে ফোক আর্ট, হ্যান্ডিক্রাফটস অ্যান্ড অ্যাক্রোবেটিক্স। মনে থাকবে, পড়িয়েছি ক্লাসে, ফোকলোর, ফোক মিউজিক অ্যান্ড ডান্স, ফোক আর্ট, হ্যান্ডিক্রাফটস অ্যান্ড অ্যাক্রোবেটিক্স। এইগুলো স্টাডি করে আমি সোসাইটি অ্যান্ড কালচারটা বুঝেছি। আজকে পুরোপুরি ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ, যেখানে প্রচুর আমি নাম বলেছি ক্লাস, যেমন আজকে যদি আমি ওইখানেই ভারতবর্ষের বাইসন হর্ন ডান্স, বিখ্যাত ডান্স বাইসন হর্ন মারিয়া, ইন্ডিয়ান যে গান ফোক সংকে এনরিচ করেছে। আজকে যদি আমি বলি হর্নবিল ফেস্টিভ্যাল, নাগাল্যান্ডের নাগাদের, ভারতীয় সমাজ সংস্কৃতি এবং বিশেষ করে ফোক মিউজিক অ্যান্ড ডান্সকে এনরিচ করেছে। আজকে সান্তালদের বাহা ফেস্টিভ্যাল, আজকে ঠুমার, বিহু, আজকে ট্যাটু, বিভিন্ন ধামসা, মাদল, ট্রাইবালদের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শুধুমাত্র ভারতীয় সমাজ এবং সংস্কৃতির প্রাইমারি সিভিলাইজেশনকে এনরিচ করেনি, ভারতীয় সভ্যতাকেও এনরিচ করেছে। নেক্সট বলছে ডিসকাস অন ফোকলোরিক এলিমেন্টস অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের ফোকলোরিক এলিমেন্টস কী আছে? আজকে ভাদু গান ভাদ্র মাসে গাওয়া হয়, ভদ্রাবতীর, যিনি আত্মহত্যা করেছিলেন। আজকে টুসু আশ্বিনে গাওয়া হয়, টুসু। আজকে ছৌ নাচ, প্রচুর মানুষ এখন পুরুলিয়া যায় শুধু পলাশ আর ছৌ নাচ দেখবে বলে। ছৌ নাচ ফোকলোরিক মেটেরিয়ালস ইন ওয়েস্ট বেঙ্গল। ভাদু গান ফোকলোরিক মেটেরিয়ালস অফ ওয়েস্ট বেঙ্গল। টুসু ফোকলোরিক মেটেরিয়ালস অফ ওয়েস্ট বেঙ্গল।
আজকে চড়িদা গ্রাম, পুরুলিয়ার চড়িদা, এখানে ছৌ নাচের মুখোশ তৈরি হয়। কত রকমের মুখোশ, ফোকলোরিক মেটেরিয়ালস। আজকে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তে তুমি যাও, নানা রকমের ডায়ালেক্ট চালু রয়েছে। কত রকমের লোকগীতি, লোককথা, লোকগান, লোকসঙ্গীত। বলি ও খোকার মা পান খেয়ে গাল পুড়েছে, এখন তোকে কি করে আদর করি বল, সন্দেহ তুই করিস না রে, ভাবিস না এ চল। ফোকলোরিক মেটেরিয়ালস, ফোক সং। বলি শোন রে রাঙাবাবুর শ্যামলা বরণ কন্যা, আমারে বিয়া কেন করলি না, মনের মানুষ পাইলি না। ফোকলোরিক মেটেরিয়ালস। লোকগান, লোকসঙ্গীত, টুসু, ভাদু, ছৌ, নানা রকমের আর্ট। আজকে গাজন বলো, সব ওয়েস্ট বেঙ্গলের ফোকলোরিক মেটেরিয়ালস। চড়িদা গ্রাম বিখ্যাত গ্রাম, যেখানে তোমার ছৌ নাচের মুখোশ তৈরি হয়। ভাদু গান, আজকে টুসু গান, সব কিছু। আজকে সাঁওতালদের বাহা ফেস্টিভ্যাল, আজকে ঠুমার, ওরা আমাদের ঠুমার। ফোকলোরিক মেটেরিয়ালস। এছাড়া লোককথা, লোকগান, শ্লোক, নানা রকম রিডলস পশ্চিমবঙ্গে আছে, এবং ডায়ালেক্ট তো ভর্তি। আজকে তুমি পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় যাও, নানা রকমের ডায়ালেক্ট ব্যবহার হয়। পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, বহু জায়গায়। ফোকলোরিক মেটেরিয়াল ইন ওয়েস্ট বেঙ্গল। নেক্সট বলছে রাইট ইন ব্রিফ অন ফোকলোর অ্যান্ড আইডেন্টিটি। ফোকলোর তো আমি বলেইছি, এখানে ব্রিফ বলছে এখান থেকেই উত্তর চলে আসবে। ফোকলোর মানে তোমার ফোকলোরের সাথে অনেক কিছু জড়িয়ে রয়েছে। ফোকলোর হচ্ছে ওরাল লিটারেচার অফ ফোক সোসাইটি, ওরাল লিটারেচার অফ ট্রাইবাল সোসাইটি, ওরাল লিটারেচার অফ সিম্পল সোসাইটি। এবং আজকে এই প্রসঙ্গে আমি দুজনের নাম নেব। একজন হচ্ছে অবশ্যই তোমার শঙ্কর সেনগুপ্ত। শঙ্কর সেনগুপ্ত, যিনি আজকে ফোকলোরোলজি বলে একটা সাবজেক্ট তৈরি হয়েছে। ফোকলোরোলজি, বিভিন্ন ইউনিভার্সিটি এগিয়ে আসছে এই ফোকলোর নিয়ে পড়ার জন্য। ফোকলোরোলজি সাবজেক্ট, নিউ সাবজেক্ট। শঙ্কর সেনগুপ্ত একটা বিরাট বড় উদ্যোগ নিয়েছেন। আজকে এই ফোকলোর নিয়ে কাজ করেছেন আর একটা বিখ্যাত নাম, তার নাম পশুপতি মাহাতো। একটা সময় পশুপতি মাহাতোকে পুরুলিয়ার মানুষ বাই নেমে চেনেন, তার প্রচুর কাজ আছে ফোকলোর নিয়ে। ফোকলোরোলজি নিয়ে আজকে কাজ চলছে। ক্লিয়ার হয়েছে? আমি মোটামুটি আজকে আরেকজন শিক্ষক তোমাদের ক্লাস নেবেন, তাই আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আমি সময় পেলে আবার আসব। তোমরা ভালো থাকো। আমি তোমাদের জানাবো তোমরা আমার ক্লাস করো, আমার ক্লাসটা অ্যাটেন্ড করার চেষ্টা করো। আমার যদি 30% কথা তোমরা শোনো, আমি ধরে নিচ্ছি 70% স্টুডেন্ট শুনবেন, 70% কথা আমার শুনবে না, তাতেও তোমরা অ্যানথ্রোপলজিতে অনেক ভালো নম্বর পাবে। কারণ অনেক কথা ক্লাসে বলা আছে, বলা হয়, বলা যায়। অ্যানথ্রোপলজি এমন একটা বিষয়, আমাদের ডে টু ডে লাইফ ওরিয়েন্টেড সাবজেক্ট, ডে টু ডে বিহেভিয়ার ওরিয়েন্টেড সাবজেক্ট, যেটা শুনতে শুনতে অনেক কিছু হয়ে যায়। তোমরা কি আজকে টুসুর নাম শোনোনি বলো তো? তোমরা ভাদুর নাম শোনোনি? তোমরা কি আজকে ছৌ নাচ জানো না? তোমরা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডায়ালেক্ট জানো না? বিভিন্ন লোকগান শোনোনি? আজকে নির্মলেন্দু চৌধুরী, উৎপলেন্দু চৌধুরী, পূর্ণদাস বাউল, গোষ্ঠগোপাল দাস, এদের নাম কি জানতে না? কত লোকগান আছে, সেখান থেকেই প্রশ্ন দিয়েছে। কথা বুঝতে পেরেছো? সবাই ভালো থাকবে, পুজোয় আনন্দ করো, ভালো মতো আনন্দ করো। আর একজন স্যার আছেন যিনি তোমাদের পড়াবেন। আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আমি পরবর্তীকালে আবার আসবো এবং আবার আমি তোমাদের বোঝাবো। সবাই ভালো থেকো।